হ্যালো, দাঁড়াও একটা মিনিট, জাস্ট একটু দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো গাইজ, হ্যালো হ্যালো হ্যালো, কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমি জাস্ট একটু সাউন্ডটা চেক করবো। আশা করছি সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিকঠাক থাকা উচিত, আই হোপ সো। গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। কিন্তু সামহাও একটু ফ্রেম ড্রপ হয়েছিল রে, এখন মনে হয় ঠিক আছে। একটু চেক করিস তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো গাইজ, সবাইকে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের 4 নম্বর লেকচারে স্বাগতম। প্রথম 3টা ক্লাসেই আসলে আমরা চ্যাপ্টারের প্রথম অংশের একটা মেজর পার্ট পড়ে ফেলছি। চ্যাপ্টারের প্রথম অংশের 2টা জিনিস বাকি আছে, একটা হচ্ছে সঞ্চিত শক্তি, যেটা আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব, আর একটা হচ্ছে পয়সনের অনুপাত। ঠিক আছে, পয়সনের অনুপাত খুবই সহজ এবং খুবই ছোট, সো সেটা দেখা যাবে আমাদের আধা ঘন্টা বা 40 মিনিটের মতো লাগবে। সো আজকের ক্লাসের টার্গেট হচ্ছে, যদিও আজকের ক্লাসে আমি পীড়ন বনাম বিকৃতির গ্রাফটা লিখছি, বাট এইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, কারণ এখানে একটু বেশ থিওরিটিক্যাল আলোচনা আছে, একটু বোরিং থিওরি। এই ভর দুপুরে বোরিং থিওরি মনে হয় না তোমাদের খুব বেশি ভালো লাগবে। সো ইটস বেটার আমরা আজকে হচ্ছে শক্তি এবং একক আয়তনে সঞ্চিত শক্তি এই দুইটা নিয়ে পড়াশোনা করি, কারণ এই দুইটা টপিক খুবই ইজি, জাস্ট একবার দেখলেই পায়রা যাবা। যাদের কাজ ক্ষমতা শক্তি পড়া আছে তাদের আসলে এইসব টপিকে কোনো ঝামেলা হবে না। দেন হচ্ছে আমরা এই রিলেটেড বেশ কিছু ম্যাথ সলভ করবো, 9টার মতো ম্যাথ আছে, যে কয়টা ম্যাথ আজকে করাইতে পারি করাই ফেলবো। ওকে, অ্যান্ড দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই গ্রাফটা শিখবো সবার আগে, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ। এই গ্রাফটা তোমরা বইয়ের মধ্যে দেখছো মনে হয়, যেরকম একটা গ্রাফ দেখছো না বলো তো, বইয়ের মধ্যে এরকম একটা গ্রাফ আছে, এই দেন হচ্ছে এই এরকম। ওকে, সো এই গ্রাফটা হচ্ছে অনেক ডিটেলসে শিখবো আমরা, যে গ্রাফের কোন জায়গায় কি বোঝাচ্ছে, কারণ বোঝার মতো অনেক ব্যাপার স্যাপার আছে। কিছু জিনিস আসলে মুখস্থ করা লাগে না, কিছু জিনিস হচ্ছে একটু বুঝে বুঝে পড়া লাগে, তাহলে সেই জিনিসগুলো না অনেকদিন থেকে যায়। ওকে, সো যারা ক্লাসে জয়েন করলেন আমাকে একটু জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। অ্যান্ড আবার আন্তরিকভাবে দুঃখিত ক্লাস টাইমটা আজকে দিনের বেলায় নেওয়ার জন্য। আমার আসলে একটা ইফতারের দাওয়াত আছে, সেখানে একটু যাওয়া লাগবে, আর ব্যাক যে কখন করব সেটা বলাটা একটু টাফ। এর জন্য হচ্ছে আমি দিনে তোমাদের ক্লাসটা নিয়ে যেতে চাচ্ছিলাম, এজন্যই ক্লাসটা নেওয়া। ঠিক আছে, তাহলে আমাকে একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, থাকলে আমরা শুরু করে দিই। চলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? ও মাই গড, সরি রে। ভালো আছি ভালো আছি, তোমরা কেমন আছো? দেখো সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাই দিবা খালি, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? যদি ক্লিয়ার থাকে ক্লাস এখনই শুরু হয়ে যাবে, লেটস গো। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, তাহলে চলো শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ফাইন। এতদিন ধরে আমরা কি পড়লাম, যে ভাইয়া একটা সিস্টেমের উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই সিস্টেমের মধ্যে ডিফরমেশন চলে আসে। হতে পারে লেন্থের ডিফরমেশন, দৈর্ঘ্য বৃদ্ধি পাইতে পারে, হ্রাস পাইতে পারে, হইতে পারে ভলিউমের ডিফরমেশন, ভলিউম চেঞ্জ হইতে পারে শেপের ডিফরমেশন। এখন এই যে তুমি ডিফরমেশনগুলো ঘটাচ্ছ, কেমনে ঘটাচ্ছ? বাহ্যিক বল প্রয়োগ করার মাধ্যমে। তো তুমি একবার চিন্তা করো, তুমি একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করছো, তার জন্য বস্তুর প্রসারণ ঘটছে। তুমি কি এখানে কাজ করছো না? অবশ্যই কাজ করছো। তাহলে এই যে আমরা বস্তুর ডিফরমেশন ঘটাচ্ছি, হোক সেটা লেন্থের, হোক সেটা ভলিউমের, হোক সেটা শেপের, যেটাই হোক না কেন, তার জন্য আমাদের কাজ করা লাগবে না? অবশ্যই কাজ করা লাগবে। আজকে আমরা সেটাই বের করব, যে একটা সিস্টেম প্রসারণে আমাদের কতটুকু কাজ করা লাগে। এবং আমরা কৃত কাজটা শিখবো শুধুমাত্র লেন্থের ডিফরমেশনের জন্য। ভলিউম আর হচ্ছে শেপের যেটা তোমাদের সিলেবাসের মধ্যে নাই। আমরা শুধুমাত্র কোনটা পড়বো, একটা বস্তুর উপর বল প্রয়োগে যদি তার দৈর্ঘ্য পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কৃত কাজ কিভাবে নির্ণয় করা লাগে। তাহলে চলেন শুরু করে দিচ্ছি। প্রথমত আমাকে বলো, এখানে একটা ছবি আঁকাই আছে, ধরো এখানে তোমার একটা সিস্টেম আছে বা একটা দড়ি আছে বা কিছু একটা আছে, তার আদি দৈর্ঘ্য হচ্ছে এল। এটা কি তার আদি দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ, আদি দৈর্ঘ্য। ঠিক আছে, একটা লাঠি এঁকে ফেলো, তার সাইডে লিখে ফেলো এল, আদি দৈর্ঘ্য। তুমি কি করছো, এই লাঠি বা তারের উপর বল প্রয়োগ করছো, এবং বল প্রয়োগে এই তারটা প্রসারিত হয়েছে কত পরিমাণ? স্মল এল পরিমাণ। তাহলে এটা কি? এটা হচ্ছে তারের প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ। ওকে, কি ভাইয়া? দৈর্ঘ্য প্রসারণ। এখন তার জন্য একটা কাজ তোমার করা লাগছে। প্রশ্ন হচ্ছে সেই কাজের মানটা কত? দেখো কাজটা কিভাবে হয়েছে, এই বাহ্যিক বল দ্বারা। তুমি বাহ্যিক বল প্রয়োগ করছো, তার জন্যই তো সিস্টেম প্রসারিত হয়েছে। তারপরে এখানে কৃত কাজটা কিভাবে হয়েছে? বাহ্যিক বল দ্বারা। তাহলে ভাইয়া বল দ্বারা কৃত কাজ কেমনে বের করে? ভাইয়া আমরা কাজ ক্ষমতা শক্তির বস ভাইয়া, ইয়েস, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা, তাই না? ভাই বলের মান আমরা জানি, সরণ হয়েছে এল পরিমাণ, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, বল যেদিকে সরণ সেই দিকে বসাই দিব সল্ট। না, হবে না। কেন হবে না ভাই? কাজের ফর্মুলা তো এটাই ছিল। কাজের ফর্মুলা শুধুমাত্র এটা ছিল না, এটা ছিল হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। কিসের ফর্মুলা ছিল? ধ্রুব বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। ওকে, ধ্রুব বল দ্বারা কৃত কাজ।
বাট আমাদের এখানে ফোর্সটা কিন্তু ধ্রুব বল না। কি বলেন ভাইয়া, ফোর্স ধ্রুব বল না? না, ফোর্স ধ্রুব বল না। কেন? তুমি যদি একটু ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলাটা লেখো, দেখো এখানে কি দৈর্ঘ্য প্রসারণ ঘটছে না? তাহলে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? দৈর্ঘ্য প্রসারণের জন্য ফর্মুলা কোনটা ছিল? ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল? y ইজ ইকুয়ালস টু f ইন্টু এল ডিভাইডেড বাই a ইন্টু স্মল এল। এখান থেকে যদি তুমি বলের ফর্মুলাটা বের করো, দেখো তো বল কি আসে? বল F ইজ ইকুয়ালস টু YAL ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে ভাইয়া, এখানে তো সবই দেখতেছি কনস্ট্যান্ট। না, সব কনস্ট্যান্ট না। ইয়ং এর গুণাঙ্ক কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ইয়ং এর গুণাঙ্ক কনস্ট্যান্ট, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, তারের আদি দৈর্ঘ্য কনস্ট্যান্ট, এটাও কি কনস্ট্যান্ট। বাট তারের দৈর্ঘ্য প্রসারণ কি কনস্ট্যান্ট? এই স্মল এল এর মান কি কনস্ট্যান্ট? না। এই স্মল এলটা কি? স্মল এলটা হচ্ছে ভ্যারিয়েবল, এবং এইটা হওয়াটাই ন্যাচারাল। তুমি চিন্তা করে দেখো, তুমি যত বেশি প্রসারণ ঘটাইতে চাবা, ধরো একটা তারকে তুমি 1 সেন্টিমিটার প্রসারিত করতে চাও, তার জন্য যতখানি বল প্রয়োগ করা লাগবে, 3 সেন্টিমিটার প্রসারিত করার জন্য অবশ্যই তার চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। দ্যাট মিনস আমরা একটা তারের প্রসারণ যত বেশি ঘটাবো, বল প্রয়োগ করা লাগবে তত বেশি। তাহলে বলটা কি ধ্রুব বল? না, বলের মান এল এর উপর ডিপেন্ডেন্ট। বলটা কেমন? ভ্যারিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বল। কেমন বল? পরিবর্তনশীল বল। তাহলে ভাইয়া, বল যদি পরিবর্তনশীল হয় তখন কি ধ্রুব বলের দ্বারা কৃত কাজের ফর্মুলা ইউজ করা যাবে? তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে কৃত কাজ বের করা যাবে না। কোন ফর্মুলা দিয়ে করা লাগবে? মনে আছে কিনা? W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন F dx। এইটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। কাজ ক্ষমতা শক্তিতে আমরা শিখে আসছি, ঠিক আছে? এটা কি? এইটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? বল দ্বারা কৃত কাজ। তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব এবং এই ফর্মুলা দিয়ে কৃত কাজ নির্ণয় করে ফেলব। তাহলে ভাই, আমি যদি একটা তারের দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি করতে চাই, তার জন্য আমার কতটুকু কৃত কাজ করা লাগবে বা কতটুকু কাজ করা লাগবে, সেটা কেমনে বের করব? চলো বের করে দেখাচ্ছি। আপাতত এতটুকু তো বুঝছো যে বল যেটা আমরা প্রয়োগ করতেছি সেটা আসলে কনস্ট্যান্ট ফোর্স না, সেটা ভ্যারিয়েবল। তুমি যত বেশি প্রসারণ ঘটাবা, বলের মান প্রয়োগ করা লাগবে তত বেশি। তার মানে বল যেহেতু কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট বল দ্বারা কৃত কাজের ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি এখানে কাজ নির্ণয় করতে পারবা না। তোমার অ্যাপ্লাই করা লাগবে কি? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। তাই সেটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা রেজাল্ট বের করব? আসেন আমি একটু জাস্ট ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নেই। এলিটস কই? এই তো পাওয়া গেছে। আসো, ধরো এই হচ্ছে তোমার তার। হ্যাঁ, প্রমাণটা একটু দেখাই দিই। প্রমাণটা খুবই সহজ, বুঝছিস? ধরো এখান থেকে তুমি তারটাকে ঝুলাই দিছো এবং এই হচ্ছে তোমার সেই তার। ওকে ভাইয়া, তারের দৈর্ঘ্য কত ভাইয়া? তারের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার। এখন ধরো তুমি বল প্রয়োগে তারটাকে এক্স মিটার প্রসারিত করছো। কতটুকু প্রসারিত করছো? এক্স মিটার। ভাইয়া, এক্স মিটার প্রসারিত করলে আমার তার এখন কোথায় আছে? তোমার তার আছে এখন এখানে, এতটুকু হচ্ছে এক্স। ওকে, কতটুকু প্রসারিত করছো? এক্স মিটার প্রসারিত করছো। তাহলে আমার একটা কথা বলো, যেই মুহূর্তে তুমি তারটাকে এক্স মিটার প্রসারিত করছো, ওই মুহূর্তে তারের উপর প্রযুক্ত বল কত? বলো তো। যখন তুমি তারটাকে এক্স মিটার প্রসারিত করছো, তখন তারের উপর প্রযুক্ত বলের মান কত? বলের ফর্মুলা যেন কি পাইলাম? F ইজ ইকুয়ালস টু YA স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখানে স্মল এলটা কি? দৈর্ঘ্য প্রসারণ। তাহলে যখন আমি এক্স মিটার প্রসারণ ঘটাইছি, ওই মোমেন্টে ফোর্স কত হবে? এক্স মিটার প্রসারণের জন্য ফোর্স হবে YAX ডিভাইডেড বাই এল। বুঝতে পেরেছো? যখন তারের দৈর্ঘ্য প্রসারণ এক্স মিটার হয়ে যাবে, ওই মোমেন্টে অ্যাপ্লাইড ফোর্স কত? YAX ডিভাইডেড বাই এল। বুঝছি? গুড। এই অবস্থায় যদি আমি আরও ডিএক্স পরিমাণ প্রসারণ ঘটাইতে চাই, তাইলে আমার কতটুকু কাজ করা লাগবে? চিন্তা করে দেখো, তারটার অলরেডি প্রসারণ ঘটে আছে এক্স মিটার। আমি চাচ্ছি আরও ডিএক্স পরিমাণ প্রসারণ ঘটাইতে, যে না আরেকটু প্রসারণ ঘটুক, ডিএক্স পরিমাণ ঘটুক, অল্প ক্ষুদ্র প্রসারণ। সেই ক্ষেত্রে কৃত কাজ কত হবে? সেই ক্ষেত্রে কৃত কাজ বা ক্ষুদ্র কৃত কাজ হবে DW ইজ ইকুয়ালস টু F dx। ওকে ভাইয়া, এখানে আপনি ধ্রুব বল দ্বারা কৃত কাজের ফর্মুলা কেন অ্যাপ্লাই করলেন? কারণ আমি যদি অল্প একটু প্রসারণ ঘটাইতে চাই, ধরো ডিএক্স পরিমাণ, একদম শূন্যের কাছাকাছি প্রসারণ, অতটুকুর জন্য কি বলের মান খুব বেশি চেঞ্জ হবে? খুব বেশি তো চেঞ্জ হবে না। ডিএক্স পরিমাণ প্রসারণ ঘটানোর সময় বা খুবই ক্ষুদ্র প্রসারণ ঘটানোর সময় দেখা যাবে বলের মান অলমোস্ট কনস্ট্যান্টই থাকতেছে। তাহলে এই ক্ষুদ্র পরিমাণ প্রসারণ এতখানি বল অ্যাপ্লাই করে ঘটাতে কতটুকু কাজ করা লাগবে? DW ইজ ইকুয়ালস টু F dx। সেই ক্ষুদ্রকৃত কাজ হচ্ছে এইটা। ওকে, এখন তুমি কি এই ডিএক্স পরিমাণ প্রসারণ ঘটাইতে চাও? না, তোমার তার প্রথমে ছিল এখানে,
কোথায় ছিল? এখানে সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে। তুমি চাও তারের দৈর্ঘ্য এল মিটার প্রসারিত করতে। কতখানি প্রসারিত করতে? এল মিটার প্রসারিত করতে। এবং দেখতে চাও এই এল মিটার প্রসারণে কৃত কাজ কত হয়। তুমি কি দেখলা? ডিএক্স পরিমাণ প্রসারণে কৃত কাজ হচ্ছে এত। তাহলে টোটাল এল মিটার প্রসারণে কৃত কাজ কেমনে বের করবা? প্রত্যেকটা পয়েন্টের ক্ষুদ্র 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 কৃত কাজকে যোগ করা লাগবে এবং যোগ করলে তুমি পাবা হচ্ছে টোটাল কৃত কাজ। এবং কন্টিনিউয়াস যে কোনো যোগ আমরা কেমনে করি? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে টোটাল কৃত কাজ কেমনে বের করব? টোটাল কৃত কাজ হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। ওকে, ডিডব্লিউ মানেই হচ্ছে এফ ডিএক্স, মানে ওই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ফর্মুলা। এফটা কত? এফ হচ্ছে ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল। তাহলে খেয়াল করো, এফ এর মানটা বসাই দেই, ওয়াই এ এক্স ডিভাইডেড বাই এল ইন্টু ডিএক্স। ওকে, দেখো তো কনস্ট্যান্ট কে কে? ভাইয়া ওয়াই কনস্ট্যান্ট, ইয়ং এর গুণাঙ্ক কনস্ট্যান্ট। তুমি বল প্রয়োগই কি তারের উপাদান চেঞ্জ হয়ে গেছে? না, বল প্রয়োগ করার আগেও তার যদি তামার হয় পরেও তামার, আগে যদি ইস্পাতের হয় বল প্রয়োগ করার পরেও ইস্পাতের, তার মানে ইয়ং এর গুণাঙ্ক তো চেঞ্জ হয় নাই। ভাইয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, তারের আদি দৈর্ঘ্য কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টগুলোকে যদি বাইরে নিয়ে আসি থাকতেছে ওয়াই এ ডিভাইডেড বাই এল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ঠিক আছে ভাইয়া, ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স কি ছিল? এক্স ছিল দৈর্ঘ্যের প্রসারণ। কি? দৈর্ঘ্যের প্রসারণ। তাহলে ইন্টিগ্রেশন যদি এক্স এর সাপেক্ষে হয়, লিমিট হিসেবে কার মান বসবে? এক্স এর মান বসবে বা দৈর্ঘ্য প্রসারণের মান বসবে। তুমি কোন জায়গা থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেশন চালাবা? একদম শুরু থেকে এল মিটার প্রসারণ পর্যন্ত, তাই না? তো যখন একদম শুরুতে ছিলা, যেখান থেকে তুমি বলটা প্রয়োগ করা শুরু করছো, সেই পয়েন্টে এক্স এর মান কত? 0। শুরুতে তো কোনো প্রসারণ নাই, তারপর তুমি বল প্রয়োগ করছো, দেন প্রসারণ ঘটা শুরু করছে। সো শুরুতে এক্স এর মান কত? 0। পরবর্তীতে তুমি তারটাকে এল মিটার প্রসারিত করছো, তাহলে ফাইনালি এক্স এর মান কত হইছে? ফাইনালি এক্স এর মান হইছে এল এর সমান। ওকে, তাহলে লিমিট কি হবে? লিমিট হবে হচ্ছে 0 থেকে স্মল এল। আমার তার প্রথমে প্রসারিত ছিল না, আমি বল প্রয়োগ করে এল মিটার প্রসারিত করব, তাহলে প্রথমে প্রসারণ 0 এবং বল প্রয়োগ শেষে প্রসারণ হচ্ছে এল মিটার। তাহলে এক্স এর লিমিট হবে 0 থেকে এল। ঠিক আছে, গুড। এখান থেকে যদি আমি ইন্টিগ্রেশনটা করি, আসো ইন্টিগ্রেশন করলে আসবে ওয়াই এ ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার্ড বাই 2 লিমিট 0 থেকে স্মল এল। ওকে, হাফটাকে বাইরে নিয়ে আসো, তাহলে ওয়াই এ ডিভাইডেড বাই টুয়াইস এল। ওকে, আর ভিতরে যদি লিমিট বসাই দিই এল স্কোয়ার্ড মাইনাস 0। প্রথমে আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট তো 0, বসালে 0 চলে আসবে। সো এখান থেকে যদি ক্যালকুলেট করেন আসতেছে কি? হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এইটাই হচ্ছে কৃত কাজের ফর্মুলা। ঠিক আছে, এটা কিসের ফর্মুলা? এইটা হচ্ছে একটা তারকে এল মিটার প্রসারিত করতে কতখানি কাজ করা লাগবে বা সেই কৃত কাজের ফর্মুলা। ঠিক আছে, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। দেখো প্রত্যেকটা রাশি সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া আছে। এখানে ওয়াই কি? ওয়াই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, এই তারের উপাদানের। এ কি? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্মল এল কি? তুমি তারটাকে কতটুকু প্রসারিত করতে চাও। যদি তোমাকে বলে যে ভাইয়া আমি তারকে প্রসারিত করব 10 সেন্টিমিটার, তার জন্য কৃত কাজ কত? তাহলে এল এর মান 10 সেন্টিমিটার। যদি বলে ভাই আমি তারকে প্রসারিত করব 20 সেন্টিমিটার, তার জন্য কৃত কাজ কত? তখন এল এর মান হবে হচ্ছে 20 সেন্টিমিটার। আর ক্যাপিটাল এল যেটা, সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য। বুঝতে পেরেছি, খুবই সহজ ফর্মুলা, কিন্তু মনে থাকবে। গুড। এখন দেখো তোমাদের কাজ ক্ষমতা শক্তির এই কনসেপ্টটা মনে আছে কিনা? আমরা যখন একটা সিস্টেমের উপর কাজ করি তখন সেই সিস্টেমের মধ্যে শক্তি জমা হয়, আর যখন সিস্টেম কাজ করে তখন সেই সিস্টেমের শক্তি খরচ হয়। এখানে কি আমরা কাজ করছি না সিস্টেম কাজ করছে? সিস্টেমও কাজ করছে, সিস্টেমের কৃত কাজটা আসবে নেগেটিভ, আমাদের যে কৃত কাজটা সেটা কি আসছে? পজিটিভ। তার মানে আমরা বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সের থ্রুতে সিস্টেমের উপর একটা পজিটিভ ওয়ার্ক করছি। যদি করি তাহলে সিস্টেমের মধ্যে শক্তি জমা হবে। কতটুকু শক্তি জমা হবে? এখানে কি সিস্টেমের গতি শক্তিতে কোনো পরিবর্তন আসছে? আসে নাই। যদি পরিবর্তন না আসে তাহলে আমরা যতটুকু কাজ করব পুরা কাজটাই সিস্টেমের বিভব শক্তি হিসাবে জমা হবে। তাহলে যে এতখানি কাজ আমরা করলাম সিস্টেমের উপর, এই কাজ কি হারাই যাবে? এনার্জি কি নষ্ট হয়ে যায়? না, এনার্জি জমা হবে। কোথায় জমা হবে? সিস্টেমের মধ্যে জমা হবে। কি আকারে জমা হবে? বিভব শক্তি আকারে। তুমি কি সিস্টেমের গতি শক্তিতে কোনো পরিবর্তন আনছো? এমন কি হয়েছে যে সিস্টেম আগে স্থির ছিল, এখন 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল সিস্টেম? এরকম তো না। সো সিস্টেমের গতি শক্তিতে কোনো পরিবর্তন আসে নাই। তার মানে আমাদের পুরো কাজটাই যাবে হচ্ছে বিভব শক্তি আকারে, জমা থাকবে কার মধ্যে? সিস্টেমের মধ্যে। তাহলে এই যে কৃত কাজ যেটা পাইলাম, এটা আসলে দুইটা জিনিসকে ইন্ডিকেট করে। ঠিক আছে, ক্লাস কি কেটে কেটে যাচ্ছে? ক্লাস কেটে কেটে যাচ্ছে না তো? একটু বইলো তো আমাকে, দাঁড়াও আমি একটু চেক করে নিই।
ক্লাস কেটে যাচ্ছে নাকি? আমার সামনে আবার দেখাচ্ছিল যে একটু কেটে যাচ্ছে কি না, না ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে আজকে না, হোমওয়ার্ক হচ্ছে পরের দিন করাই দিব, ঠিক আছে? কারণ আজকে এমনি বলছিলাম যে একটু ছোট ক্লাস নিব, হোমওয়ার্কগুলো একটু বড়, দেখা যাবে হোমওয়ার্ক করাইতে 30 মিনিট বা 35 মিনিট চলে যাবে, সেক্ষেত্রে আর নতুন টপিকটা শেষ করতে পারবো না। ওকে, পরের ক্লাসে হচ্ছে হোমওয়ার্ক, গ্রাফ, দেন তোমার যে পয়সন অনুপাত, এগুলো সব শেষ করে দিব। মানে পরের দিন হচ্ছে আমাদের লিনিয়ার পার্টটা শেষ হয়ে যাবে বা কঠিন অংশের যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে, তারপর দিন থেকে আমরা প্রবাহী শুরু করে দিব, ঠিক আছে? সো 10টা লেকচারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টার। চলো, প্রথম কথা, এটা কি বোঝাচ্ছে? এটাও ইন্ডিকেট করতেছে হচ্ছে সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। একটা জিনিস, ওকে, সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, লেখো, উপর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ওকে ভাইয়া, আর কি ইন্ডিকেট করতেছে এটা? আমরা এখানে সিস্টেমের উপর বাহ্যিক বল দ্বারা যতখানি কাজ করব, সিস্টেমের মধ্যে ঠিক ততখানি বিভব শক্তি জমা হবে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে সিস্টেমে সঞ্চিত বিভব শক্তি। ওকে, সিস্টেমে সঞ্চিত বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। সো প্রশ্ন যে কোনোটা জিজ্ঞাসা করতে পারে যে তোমার এই সিস্টেমকে এতটুকু প্রসারণ করার জন্য কতখানি কাজ করা লাগলো, তখন এই ফর্মুলা তোমারে বললো যে প্রসারণ ঘটাইলাম আমি, তার জন্য সিস্টেমে কতখানি বিভব শক্তি জমা হইলো। সেম ফর্মুলা, দুইটা জিনিস সেম জিনিসকে ইন্ডিকেট করতেছে, বুঝছো? তাহলে যদি বলে কৃত কাজ নির্ণয় করো, তাইলে এই ফর্মুলা দিয়ে করব। যদি বলে না কৃত কাজ না, সিস্টেমের বিভব শক্তি নির্ণয় করো, তখন কি আমরা কনফিউজড হয়ে যাব? না, সেম জিনিস, তুমি যতটুকু কাজ করবা সিস্টেমের মধ্যে ততটুকু বিভব শক্তি জমা হবে। পারবো না? শিওর, গুড, ওকে, আসো এবার আসো। এবার কথা হচ্ছে ফর্মুলা তো আমরা পেয়ে গেলাম। কি ফর্মুলা পাইলাম? W ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু YA স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখানে কোনটাকে ইন্ডিকেট করে একটু লিখে নাও। Y হচ্ছে ইয়াংস মডিউলাস, ওকে, বা ইয়াং এর গুণাঙ্ক, ওকে, ইয়াং এর গুণাঙ্ক। এ হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটু লিখে নাও, এগুলো পরে তোরা ভুলে যাস রে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওকে। স্মল এল কি? স্মল এল হচ্ছে আমরা তারের প্রসারণ কতটুকু ঘটাবো, তারের দৈর্ঘ্য প্রসারণ, ঠিক আছে? স্মল এল কি? তারের দৈর্ঘ্য প্রসারণ, ওকে, যতটুকু প্রসারণ ঘটানোর জন্য আমাকে কৃত কাজ নির্ণয় করতে বলছে। আর ক্যাপিটাল এল কি? ক্যাপিটাল এল হচ্ছে তারের আদি দৈর্ঘ্য। কি ভাইয়া? তারের আদি দৈর্ঘ্য, ঠিক আছে, সহজ জিনিস। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ফর্মুলাটা, এটা না সবার মনে থাকে, কিন্তু এটা হচ্ছে একটা কঠিন ফর্মুলা। এটা একটা সহজ ভার্সন আছে। কি বলেন ভাইয়া, ফর্মুলার আবার ভার্সন হয় নাকি? ইয়েস, ফর্মুলার ভার্সন হয়। কিভাবে ভাইয়া? দেখো, প্রথম কথা, এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো তো, একটু ভাঙাই লিখতে পারি কিনা। হাফ ইন্টু YAL ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই এল। লেখা যায় নাকি যায় না বলো তো? এখানে ছিল এল স্কোয়ার, এটাকে আমি দুইটা এলে ভাগ করে লিখছি। যদি তুমি লেখো, দেখো তো এই মাঝখানের পার্টটাকে সেনা সেনা লাগে নাকি? এটা কি বলতো? এটা কিন্তু প্রযুক্ত বল। এই বলের ফর্মুলা কি ছিল? একটু আগেই না পড়ে আসলি। বলের ফর্মুলা ছিল F ইজ ইকুয়ালস টু YAL ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, ওকে। এইটাই কি তোমার ফোর্স না? এইটাই তো অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এখানে আমরা লিখতে পারি W ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু F ইন্টু এল। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা স্টুডেন্টরা ভুলে যায়। যদিও এটা সহজ, বাট এইটাই হচ্ছে স্টুডেন্টরা ভুলে যায়, এইটা ইম্পর্টেন্ট বেশি, ওকে, এটা মনে রাখো। এটাও কিন্তু সঞ্চিত শক্তিকে ইন্ডিকেট করতেছে। তোমার বললো একটা সিস্টেমের উপর আমি 50 নিউটন বল দিছি, তার জন্য সিস্টেম 10 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। লেটস সাপোজ তোমার কি বলছে যে আমার কাছে একটা সিস্টেম আছে ভাইয়া, ধরো দিছে এরকম একটা সিস্টেম আছে, এই ওকে, আমি সিস্টেমের উপরে ভাইয়া 10 নিউটন বল প্রয়োগ করছি। কতটুকু? 10 নিউটন। তার জন্য সিস্টেমের প্রসারণ ঘটছে কতটুকু? ভাইয়া সিস্টেমের প্রসারণ ঘটছে 2 সেন্টিমিটার। প্রশ্ন করছে এই যে তুমি বল প্রয়োগ করে 2 সেন্টিমিটার প্রসারণ ঘটাইলা, তার জন্য কৃত কাজ কত? সিম্পলি হাফ ইন্টু F ইন্টু এল। কৃত কাজ কত হবে? অন্য কালার দিয়ে লিখি, W ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু FL। হাফ ইন্টু F এর মান 10, L এর মান 2 সেন্টিমিটার, মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তার মানে 0.1 জুল। কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট হাফ ইন্টু FL। এই ফর্মুলাটা যেন মনে থাকে, এটা কিন্তু ভুলা যাবে না, এটা ভুললে কিন্তু মাইট দিব, ঠিক আছে? এটা কোনোভাবেই ভুলা যাবে না। পারবো? শিওর, সহজ একদম, গুড। তাহলে আমাদের সঞ্চিত শক্তির ফর্মুলা কয়টা? দুইটা। এই হচ্ছে একটা ফর্মুলা, এটা ইম্পর্টেন্ট, এটা তোমার এমনিও মনে থাকবে। এইটা হচ্ছে স্টুডেন্টরা ভুলে যায়, এটা নজর দেয় না, যদিও এটা কিন্তু বেশি সহজ, ওকে। তাহলে W ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু F মাল্টিপ্লাইড বাই স্মল এল, ক্যাপিটাল এল না, স্মল এল কি? দৈর্ঘ্যের প্রসারণ, আদি দৈর্ঘ্য কিন্তু না। পারবো? ওকে, গেল ভাইয়া সঞ্চিত শক্তি শেষ। এবার হচ্ছে ভাইয়া F বনাম L এর গ্রাফ। কিসের গ্রাফ?
এফ বনাম এল এর গ্রাফ। ভাইয়া এফ বনাম এল এর গ্রাফ মানে কি? এফ মানে হচ্ছে প্রযুক্ত বল এবং এল মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তোমাকে মাঝে মধ্যে এই গ্রাফটা দিয়ে দিবে এবং এই গ্রাফ থেকে তুমি খুব সুন্দর একটা জিনিস বের করতে পারবে। একটা না, বেশ কয়েকটা জিনিস বের করা যাবে। কি বলেন ভাইয়া, এই গ্রাফ থেকে আমি সুন্দর কি কি জিনিস বের করতে পারবো? দেখাচ্ছি। প্রথমে এটা বোঝার চেষ্টা করো এই গ্রাফ কেন লিনিয়ার হচ্ছে, এই প্রশ্ন তোমার মাথায় আসা উচিত এবং উত্তরও তোমার মাথায় আসা উচিত। ইন কেস না আসে আমি একটু দেখাই দেই। বলো বলের ফর্মুলা কি? বলের ফর্মুলা হচ্ছে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এটা না আমার বলের ফর্মুলা, এটাই। তাহলে ভাইয়া এখান থেকে আমি এভাবে লিখতে পারি এফ ইজ ইকুয়ালস টু এফ এ, সরি এফ এ না ওয়াই এ, লেখো এফ ইজ ইকুয়ালস টু ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল মাল্টিপ্লাইড বাই স্মল এল। লেখা যায় না? ওকে। তুমি গ্রাফের ওয়াই অক্ষ বরাবর কি বসাইছো? এফ। তাহলে এফ এর পরিবর্তে লেখো ওয়াই। তুমি গ্রাফের এক্স অক্ষ বরাবর কি বসাইছো? স্মল এল। এটার পরিবর্তে লেখো এক্স। ঠিক আছে ভাইয়া, এই যে পার্টটা এটা কি কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না? অবশ্যই কনস্ট্যান্ট। ইয়ং এর গুণাঙ্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আদি দৈর্ঘ্য এগুলো তো সবই কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্টের একটা নাম দিই, তাই না? চল নাম দিই, নাম হচ্ছে এম। তাহলে দেখো তো সমীকরণ কিসের আসতেছে? y ইকুয়ালস টু mx। এটা কিসের সমীকরণ ভাইয়া? পরাবৃত্তের সমীকরণ না, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এই কিসের সমীকরণ এটা? মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক এই কারণেই এই যে গ্রাফটা কি আসছে? একটা মূল বিন্দুগামী সরল রেখা আসছে। এবং তুমি যদি আরেকটু ভালো মতো খেয়াল করো, ধরো এই যে গ্রাফটা তোমাকে দিয়ে দিছে, এই গ্রাফের যে ঢাল, সেই ঢাল তোমাকে কি নির্দেশ করবে? এফ বনাম এল এর যে গ্রাফ তো মূল বিন্দুগামী সরল রেখা হবে ভাইয়া, বুঝছি, কিন্তু এই গ্রাফের যে ঢাল, এই ঢাল কি নির্দেশ করবে? ঢাল নির্দেশ করবে হচ্ছে ওয়াই এ ডিভাইডেড বাই এল। সরল রেখার ঢাল মানে কি? এই যে এমটাই তো ঢাল। তুমি কার পরিবর্তে এম লিখছো? ওয়াই এ ডিভাইডেড বাই এল এর পরিবর্তে। তার মানে এই যে সরল রেখাটা, এই সরল রেখার ঢাল তোমাকে কি ইন্ডিকেট করবে? ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, তাহলে এমন কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে। ধরো আমি তোমাকে এরকম কিছু দিয়ে দিলাম, এখানে থিটা দিয়ে দিলাম, কি থিটা। ওকে, ঢাল মানে কি? আমার গ্রাফ বা আমার সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তার মানে এম হচ্ছে ট্যান থিটার সমান। ওকে, আবার আমরা দেখলাম ঢাল, এই গ্রাফের ঢাল হচ্ছে ওয়াই এ ডিভাইডেড বাই এল। তাহলে আমি লিখতে পারি ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। এমন হইতেই পারে তোমাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিছে, আদি দৈর্ঘ্য দিয়ে দিছে এবং থিটা দিয়ে দিছে, এফ আর এল এর মান দিয়ে দেয় নাই, কি দিছে? থিটা দিছে। সেখান থেকে বলছে ইয়ং এর গুণাঙ্ক বের করো। কেমনে করা লাগবে? এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে। ভুল যেন না হয়, পারবা না? জাস্ট চিন্তা করবা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিভাবে রিলেট করা যাইতে পারে। গ্রাফটা দিয়ে দিবে তোমাকে, গ্রাফের এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিবে, অ্যাঙ্গেল থেকে তুমি ঢালের মান পেয়ে যাবা ট্যান থিটা সমান ঢাল। এবং এফ বনাম এল এর বা এফ বনাম স্মল এল এর গ্রাফ যেটা, সেটা ঢাল কি হয়? ঢাল হয় হচ্ছে ওয়াই এ ডিভাইডেড বাই এল। তো তোমাকে যদি এ আর ক্যাপিটাল এল এর মান দিয়ে দেয়, সেখান থেকে ওয়াই এর মান তো বের করা কোনো ব্যাপারই না, কারণ অ্যাঙ্গেল থেকে তুমি ঢালের মান বের করে ফেলতে পারতেছো। পারবো? শিওর এগুলো আসলে? গুড। তাহলে এগুলো হচ্ছে একটা জিনিস। যদি বের করতে বলে এখান থেকে যে গ্রাফ থেকে তোমাকে ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলতে পারে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, যেটাই বের করতে বলবে সেটা বাদে বাকি সবগুলোর মান হচ্ছে দেওয়া থাকবে। ওকে, আর কি বের করতে বলতে পারে? এই গ্রাফ দিয়ে তোমাকে বের করতে বলতে পারে কৃতকাজের মান। হ্যাঁ ভাইয়া, গ্রাফ থেকে কৃতকাজের মান কেমনে বের করব? ধরো তোমাকে বলবে, কোয়েশ্চেন এরকম করবে, বলেই দিই, তোমাকে বলবে যে আমাদের অপারেটিং পয়েন্ট হচ্ছে এ। কি? আমাদের অপারেটিং পয়েন্ট হচ্ছে এ। ভাই অপারেটিং পয়েন্ট এ মানে কি? মানে হচ্ছে এই এ পয়েন্টে ফোর্সের মান যত, আমরা ততটুকু ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এবং এতটুকু ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমার সিস্টেম এল এ পরিমাণ প্রসারিত হয়েছে। বুঝতে পেরেছো? অপারেটিং পয়েন্ট বা আমরা এ পয়েন্টে আসি, এটার মানে কি? মানে হচ্ছে আমরা এ পয়েন্টের কারেসপন্ডিং যে ফোর্সটা, ততটুকু ফোর্স সিস্টেমে অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই করার জন্য সিস্টেমের প্রসারণ ঘটছে হচ্ছে স্মল এ পরিমাণ। এখান থেকে আমাকে কি বের করতে বলছে? ভাইয়া কৃত কাজ। বলো তো এ পরিমাণ বল প্রয়োগে যদি এল এ পরিমাণ প্রসারণ ঘটে, কৃত কাজ কেমনে নির্ণয় করবা? ভাইয়া খুবই সহজ, কৃত কাজ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এফ এ ইন্টু এল এ।
ওকে, তাহলে আমরা শুরুতে কোথায় ছিলাম বলো? শুরুতে কোথায় ছিলাম? শুরুতে ছিলাম এখানে। হ্যাঁ ভাইয়া, শুরুতে এখানে ছিলাম কেন? কারণ আমরা শুরুতে কোনো বল প্রয়োগ করি নাই এবং শুরুতে সিস্টেমে কোনো প্রসারণও ছিল না। তাহলে শুরুতে বলের মানও শূন্য, প্রসারণও শূন্য। গ্র্যাজুয়ালি আমরা বল বাড়াইছি, প্রসারণ বাড়ছে, গ্রাফ এই বরাবর আগাইছে। যখন আমরা এ পয়েন্টে গিয়ে পৌঁছাইছি তখন আমাদের অ্যাপ্লাইড ফোর্সের মান হচ্ছে এফ এ এবং তারের বা সিস্টেমের প্রসারণ হচ্ছে এল এ। আমাকে জিজ্ঞাসা করছে এই শুরুর বিন্দু বা ও থেকে এতে যাইতে কৃতকাজ কত? কৃতকাজ হবে হচ্ছে এইটা। এটা গেল ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এই কৃতকাজকে আমি গ্রাফ থেকে বের করতে পারবো? অবশ্যই পারবো। কেমনে ভাইয়া? তুমি এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করো তো। বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এইটা, এই যে এইটা ভূমি, এল এ, স্মল এল এ। এটা কি? এটা আমাদের এই ত্রিভুজের ভূমি। ভাইয়া ত্রিভুজের উচ্চতা কোনটা? এই যে এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এটা কি? এটা হচ্ছে এফ এ। এটা কি রে? এফ এ না? এই যে এফ এ। ওকে, তো দিয়ে দাও উচ্চতা এফ এ। এইটাই কি কৃতকাজের ফর্মুলা না? এইটাই কৃতকাজ। তাহলে মাথায় রাখা লাগবে এফ বনাম এল এর যে গ্রাফ, সেইটার নিচের অংশের যে ক্ষেত্রফল, সেইটা কৃতকাজকে ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো? ধরো আমি তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে দিলাম। কিরকম গ্রাফ দিবেন ভাইয়া আপনি? ধরো আমি তোমাকে বললাম এই এই, ঠিক আছে, দিয়ে বললাম এটা এফ বনাম এল এর গ্রাফ। গ্রাফটা আসছে এরকম। কিসের গ্রাফ? এফ বনাম এল এর গ্রাফ, ঠিক আছে। তারপর তোমাকে আমি প্রশ্ন করলাম, আমি একবার আছি এ পয়েন্টে আর একবার আছি বি পয়েন্টে। শুরুতে কোথায় ছিলাম? শুরুতে ছিলাম ওতে, কারণ শুরুতে বলও প্রয়োগ করি নেই, প্রসারণও ঘটে নেই। প্রথমে ও থেকে এতে গেছি, তারপর ও থেকে বিতে গেছি বা এ থেকে বিতে গেছি। প্রশ্ন করছে কৃতকাজ কত? দেখো ও থেকে এতে যাওয়ার জন্য কৃতকাজ হবে হচ্ছে এতটুকু, ঠিক আছে। এতটুকু হচ্ছে ও থেকে এতে যাইতে কৃতকাজ। এ থেকে বিতে যাইতে কৃতকাজ কত? ভাইয়া এ থেকে বিতে যাইতে কৃতকাজ হবে হচ্ছে এতটুকু। বুঝতে পেরেছো? খুবই সহজ। এইটা হচ্ছে ডাব্লিউ ও এ, ও থেকে এতে যাইতে কৃতকাজ। ওকে, এটা কি বলো? এটা কি ডাব্লিউ ও বি? না, এই যে গোলাপি কালারের যতটুকু এটা হচ্ছে ডাব্লিউ এ বি, এ থেকে বিতে যাইতে কৃতকাজ। যদি বলে ভাইয়া ও থেকে বিতে যাইতে কৃতকাজ কত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার ক্ষেত্রফল লাগবে। বুঝছেন? তাহলে আমাদের বল বনাম দৈর্ঘ্য প্রসারণের যে গ্রাফ, সেই গ্রাফের নিচের অংশের যে এরিয়া, সেই এরিয়াকে ইন্ডিকেট করবে, ওই প্রসারণে কৃতকাজকে ইন্ডিকেট করবে। এবং এরিয়া কিভাবে নিব? তোমাকে যেই পয়েন্টে কৃতকাজ বের করতে বলবে সেই পয়েন্ট থেকে তুমি এক্স অক্ষের উপর একটা লম্ব এঁকে দিবা, আঁকলেই তুমি একটা ত্রিভুজ পাবা। সেই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে কৃতকাজ। তাহলে কৃতকাজের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। দুইটা ফর্মুলা আর এই গ্রাফটা হচ্ছে মাথায় রাখা লাগবে। আমরা ফর্মুলা থেকেও কৃতকাজ বের করতে পারবো। কোনো কোনো ম্যাথে তোমাকে গ্রাফ দিয়ে দিবে, গ্রাফের প্রবলেম প্রচুর আসে। হ্যাঁ, তুমি যদি এইচএসসিতে কোয়েশ্চেন খুলো, তুমি দুই টাইপের কোয়েশ্চেন পাবা। এতদিন তো শর্ট সিলেবাস ছিল, সো চ্যাপ্টারের প্রথম দিকের অংশই ছিল। তুমি দেখবা প্রত্যেকটা বোর্ডে সঞ্চিত শক্তি থেকে প্রশ্ন আসছে। তুমি একটু খুইলো, প্রত্যেকটা বোর্ডে সঞ্চিত শক্তির প্রশ্ন আছে। কারণ সঞ্চিত শক্তির সাথে ইয়ংয়ের গুণাঙ্ককে খুব সুন্দর মতো রিলেট করা যায়। এবং গ্রাফের প্রশ্ন প্রচুর। তুমি এখনই যদি টেস্ট পেপারগুলো এফ বনাম এল এর সিকিউ কোয়েশ্চেন পাবা তুমি মিনিমাম 3 থেকে 4টা। এগুলো রিসেন্ট ইয়ারে আসা কোয়েশ্চেন তাও। ওকে, সো গ্রাফ যদি ভালো মতো অ্যানালাইসিস করতে পারো তাহলে খুব বেশি সমস্যা নাই। থিওরি যদি বুঝে থাকো, আমরা সামনে ম্যাথ করবো, তখন দেখবা গ্রাফের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। পারবো তাহলে? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর একটা হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এল। ওকে, আর এই কৃতকাজ বা সঞ্চিত বিভব শক্তি যেটাই বের করতে বলুক না কেন, দুইটা আসলে সেম। যদি গ্রাফ থেকে বের করতে বলে, কোন গ্রাফ থেকে বের করব? এফ বনাম স্মল এল এর যে গ্রাফটা সেটা থেকে। এবং এই গ্রাফের নিচের অংশের যে ক্ষেত্রফল সেটাই আমাকে কি দিবে? সঞ্চিত শক্তি বা কৃতকাজ। ওকে, গুড। এটা গেল হচ্ছে টোটাল সঞ্চিত শক্তি। এখন প্রশ্ন মাঝে মধ্যে করে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। কি ভাইয়া? একক আয়তনে সঞ্চিত শক্তি এটা কি জিনিস? দেখো, আমার তারের আয়তন কত? তার দেখতে কিরকম হয়? অনেকটা সিলিন্ড্রিক্যাল শেপের। তাহলে আমি ধরলাম এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম, বুঝছিস? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে তার যদি সিলিন্ড্রিক্যাল শেপের হয়, তার দৈর্ঘ্য যদি হয় এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে তারের ভলিউম কত হবে? ভাইয়া তারের ভলিউম বা তারের আয়তন হবে হচ্ছে এ ইন্টু এল। ঠিক আছে, এইটা হচ্ছে তারের আয়তন।
এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম তারের উপর কতখানি কাজ করছি বা তারের মধ্যে কতখানি শক্তি জমা হয়েছে। এই যে শক্তিটা জমা হইলো, কতখানি শক্তি যেন জমা হয়েছিল বাবা বলে তো? W ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এই শক্তি কি ভাইয়া? এই যে তারের এই কোণায় এসে জমা হয়েছিল, যে ভাইয়া আমি এখানে বল প্রয়োগ করছি, শক্তি এখানেই থাকবে, আমি অন্য কোথাও যাইতে দিব না। না, এটা কি ওই কোণায় গিয়ে জমা হয়েছিল? না, শক্তি পুরো সিস্টেমের মধ্যেই ডিস্ট্রিবিউটেড আছে। তার মানে তুমি সিস্টেমের উপর কাজ করছো, তার জন্য সিস্টেমে শক্তি স্টোর হয়েছে বা জমা হয়েছে। কোথায় জমা হয়েছে? সিস্টেমের একটা কোণায় না, পুরা সিস্টেম জুড়ে জমা হয়েছে। তার মানে সিস্টেমের পুরা ভলিউম জুড়েই এই শক্তিটা জমা হয়েছে। তাহলে এই শক্তিটা কি? এটা হচ্ছে পুরা সিস্টেম জুড়ে সঞ্চিত শক্তি। কি? পুরো সিস্টেম জুড়ে সঞ্চিত শক্তি। সিস্টেম জুড়ে সঞ্চিত শক্তি। ওকে, পুরা সিস্টেমের আয়তন কত? পুরা সিস্টেমের আয়তন হচ্ছে এ ইন্টু এল। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি এ ইন্টু এল আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? এ ইন্টু এল বা পুরা ভলিউম জুড়ে সঞ্চিত শক্তি হবে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। যদি প্রশ্ন করি না পুরা সিস্টেম জুড়ে না, সিস্টেমের একক আয়তনে কতটুকু সঞ্চিত শক্তি হবে বলো, কেমনে বের করবা? ভাই ঐকিক নিয়ম, এতটুকু আয়তনে সঞ্চিত শক্তি এত, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? একক আয়তনে সঞ্চিত শক্তি হবে W ডিভাইডেড বাই A ইন্টু এল। ওকে, W এর মান কত? এই যে W এর মান দেওয়া আছে, বসিয়ে দাও। উপরে হচ্ছে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখানে আসবে হচ্ছে A ইন্টু, এটা কিন্তু স্মল এল না, হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিটাল এল। তারের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তাহলে মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল এল। এ কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে হাফ ইন্টু ওয়াই ইন্টু এল স্কোয়ার্ড বাই এল স্কোয়ার্ড। এইটা হচ্ছে তারের একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা। তাহলে লেখো, তারের একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা কি? ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই ইন্টু এল স্কোয়ার্ড ডিভাইডেড বাই এল স্কোয়ার্ড। ওকে, ফর্মুলা কিন্তু এগুলো মনে রাখা লাগবে রে, এগুলো কিন্তু ভুলে গেলে হবে না। পরীক্ষায় সরাসরি এইসব ফর্মুলা থেকে ম্যাথ আসে, তুমি জাস্ট ফর্মুলার মধ্যে মান বসাই দিবা, রেজাল্ট বের হয়ে যাবে। এবং এই চ্যাপ্টারে যদি এই অংশ থেকে কোয়েশ্চেন আসে, অনেক সহজ প্রশ্ন আসবে। চ্যাপ্টারের প্রথম অংশের সিকিউ মোটেও কঠিন নেই, এবং চ্যাপ্টার 7 হচ্ছে পুরো ফার্স্ট পেপারের অন্যতম সহজ একটা চ্যাপ্টার। মানে কোনো জটিল কনসেপ্ট নাই, ওই একই সূত্র বিভিন্নভাবে তোমার অ্যাপ্লাই করা লাগে। সো ফর্মুলাগুলো জানা থাকাটা আসলে একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। লেখো কি এটা? একক আয়তনে সঞ্চিত শক্তি। বুঝতে পারছো? সহজ একদম, মনে থাকবে? পারবো? ভেরি গুড ভাইয়া। এখন ভাইয়া ফর্মুলা কি একটাই? আনফরচুনেটলি না, এবং ফরচুনেটলি পরের যে ফর্মুলাটা সেটা আবার এটার চেয়ে সহজ, ঠিক আছে? প্রথম ফর্মুলাটা একটু কঠিন, সেকেন্ড ফর্মুলা আবার খুব সহজ। তাহলে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা কি পাইলাম? W প্রাইম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই ইন্টু এল স্কোয়ার্ড বাই এল স্কোয়ার্ড, তাই না? এটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি ভাইয়া, অন্যভাবে মানে কি? অন্যভাবে মানে হচ্ছে যদি এইভাবে লিখি, হাফ ইন্টু ওয়াই এল, বা এভাবে লেখো ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল মাল্টিপ্লাইড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। ভাই এটা কি করলেন? দেখো উপরে হচ্ছে দুইটা এল আছে, নিচেও দুইটা এল আছে। সো আমি একবার কি করছি, একটা এল বাই এল নিছি, তাহলে আর একটা এল বাই এল অবশিষ্ট থাকতেছে। ওকে ভাইয়া, এখানে কেন ব্র্যাকেট দিলেন আমাকে একটু বলো। আমরা কি জানি? ইয়ং এর গুণাঙ্ক ইজ ইকুয়ালস টু পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? ইয়ং এর গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে ভাইয়া এখান থেকে লেখা যায় না পীড়ন ইজ ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক মাল্টিপ্লাইড বাই দৈর্ঘ্য বিকৃতি? লেখা যায় নাকি যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে যে ওয়াই ইন্টু এল বাই এল, এটা আসলে কি ইন্ডিকেট করতেছে? তারের মধ্যে তৈরি হওয়া পীড়ন। এবং এই যে এল বাই এল, এটা কি ইন্ডিকেট করতেছে? তারের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এইটা হচ্ছে তারের মধ্যে তৈরি হওয়া বা জেনারেট হওয়া পীড়ন, এবং এই যে এল বাই এল, এটা কি ইন্ডিকেট করে? তারের দৈর্ঘ্য বিকৃতি। তাহলে বলো তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? ভাইয়া তারের একক আয়তনে সঞ্চিত শক্তি হবে W প্রাইম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে লিখলে হচ্ছে না, নিচে লিখে দিই, হ্যাঁ? সঞ্চিত শক্তি W প্রাইম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। বুঝেছো? একদম সহজ। এইটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা, মনে রাখা লাগবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি।
এই দুইটাই ফর্মুলা। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা কয়টা? দুইটা। একটা হচ্ছে হাফ ইন্টু ওয়াই ইন্টু স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার, বা হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতির স্কোয়ার। ওকে, এটা কোভাবেও লেখা যায় হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতির স্কোয়ার, অথবা হচ্ছে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। তাহলে যদি পুরো ব্যাপারটাকে একটু সামারাইজ করে দেই, লিখে নাও একটু তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, কি? তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। লেখো লেখো লেখো, আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, বলো কত হবে? প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই ইন্টু এল স্কোয়ার্ড বাই এল স্কোয়ার্ড। এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা এটা কিভাবে লেখা যেতে পারে? ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, এল বাই এল মানে কি? বিকৃতি। তাহলে এটা কিভাবে লিখতে পারি? বিকৃতির স্কোয়ার। ঠিক আছে, বা সিস্টেমের দৈর্ঘ্য বিকৃতির স্কোয়ার। অথবা আমরা লিখতে পারি 3 নম্বর যে ফর্মুলাটা, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। বুঝতে পেরেছো? তিনটা আসলে একই জিনিসকে ইন্ডিকেট করতেছে, তুমি যেটা মনে রাখতে চাও সম্পূর্ণ তোমার ইচ্ছা। একটা মনে রাখলে বাকি দুইটা ফর্মুলা বের করা আসলে কোনো প্যারা না, যে কোনো একটা তোমার মাথায় রাখা লাগবে, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। পারবো? শিওর, গুড। তো এটা গেল হচ্ছে ফর্মুলা থেকে বের করা। এই একক আয়তনে সঞ্চিত শক্তি তুমি গ্রাফ থেকেও বের করতে পারবা। কি বলেন ভাইয়া, এইটা কি গ্রাফ থেকেও নির্ণয় করা যায়? ইয়েস, তুমি গ্রাফ থেকেও বের করতে পারবা। কেমনে? কোন গ্রাফ থেকে? ভাইয়া আমি কি আবার এফ বনাম এল এর গ্রাফ আঁকবো? না, এফ বনাম স্মল এল এর যে গ্রাফটা, সেখান থেকে তুমি টোটাল সঞ্চিত শক্তি বের করতে পারবা। তুমি যদি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে চাও, তাহলে তোমার দরকার হবে হচ্ছে পীড়ন বনাম বিকৃতির গ্রাফ। কিন্তু ভাইয়া আপনি তো বললেন পীড়ন বনাম বিকৃতির গ্রাফ পরের দিন পড়াবেন। হ্যাঁ, ওটা পরের দিন পড়াবো, কারণ আমাদের পুরা গ্রাফ অ্যানালাইসিস করা লাগবে। বাট এটার জন্য আমাদের পীড়ন বনাম বিকৃতির পুরা গ্রাফ লাগবে না, শুধুমাত্র স্থিতিস্থাপকতার সীমা পর্যন্ত গ্রাফ শিখলেই হবে। ভাইয়া স্থিতিস্থাপকতার সীমা পর্যন্ত গ্রাফ আমি কেমনে শিখবো? সেই গ্রাফ তুমি অলরেডি জানো। আমাকে বলো তো, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোন একটা স্থিতিস্থাপক বস্তুর উপর কার সূত্র খাটে? হুকের সূত্র খাটে। হুকের সূত্র কি? হুকের সূত্র হচ্ছে ভাইয়া পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, তাই না? এইটা হচ্ছে আমাদের হুকের সূত্র বা হুকস ল, এটা আমরা জানি। এবং এখান থেকে আমাদের আলটিমেটলি কি আসছিল? স্থিতিস্থাপকতার গুণাঙ্কের ফর্মুলা আসছিল। সো এটা হচ্ছে হুকের সূত্র, হুকস ল। ঠিক আছে, ওকে। সেই লটাকে যদি আমরা একটু সামনে আগায় নিয়ে যাই, সমানুপাতিক চিহ্ন সরিয়ে যদি ইকুয়াল সাইন দিই, কেমন হবে বলো? হবে হচ্ছে পীড়ন ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই বিকৃতি। ওকে, এখন আমরা কাজ করতেছি কি নিয়ে? আমরা কাজ করতেছি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে। দৈর্ঘ্য বিকৃতির জন্য এই কনস্ট্যান্টটা কি হয়? ইয়ং এর গুণাঙ্ক, মনে আছে কিনা? যখন আমরা দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করি, তখন এই যে কনস্ট্যান্টটা বা স্থিতিস্থাপকতার গুণাঙ্কটা, তার নাম কি হয়ে যায়? ইয়ং এর গুণাঙ্ক। তাহলে আমরা আমাদের এই কেসের জন্য লিখতে পারি পীড়ন ইজ ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক মাল্টিপ্লাইড বাই বিকৃতি। এখানে বিকৃতি কোন বিকৃতি? যখনই ইয়ং এর গুণাঙ্কের কথা বলা থাকবে, অবশ্যই দৈর্ঘ্য বিকৃতি। অবশ্যই কি? দৈর্ঘ্য বিকৃতি। মনে থাকবে? গুড। তাহলে আমাকে বলো, আমি যদি পীড়ন বনাম বিকৃতির গ্রাফ তোমাকে আঁকতে বলি, সেই গ্রাফটা কিরকম হওয়া উচিত? তুমি এখন পারা উচিত, খেয়াল করে দেখো। এই বরাবর থাকবে হচ্ছে পীড়ন, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ। ওকে, অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ভাইয়া এই বরাবর পীড়ন কেন, পীড়ন এই বরাবর না কেন? শুনো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় এক্স অক্ষ বরাবর, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তুমি কি পীড়ন দেওয়ার জন্য বিকৃতি ঘটছে, নাকি বিকৃতি ঘটানোর জন্য পীড়ন তৈরি হয়েছে? ভাইয়া পীড়ন দেওয়ার জন্য বিকৃতি ঘটছে না। পীড়ন কি? একক ক্ষেত্রফলে লম্বভাবে তৈরি হওয়া রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স কখন তৈরি হয়? যখন তুমি সিস্টেমের ডিফরমেশন ঘটাবা বা সিস্টেমটাকে বিকৃত করবা। তার মানে আমরা যদি বিকৃতি ঘটাই, তখন তৈরি হবে পীড়ন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলক কোনটা? বিকৃতি। তার উপর ডিপেন্ডেন্টকে পীড়ন, এর জন্য হচ্ছে ওয়াই অক্ষে পীড়ন। বুঝতে পেরেছো? গুড। এখন তুমি পীড়নকে কোন অক্ষে বসাইছো? ওয়াই অক্ষে। তাহলে পীড়নের পরিবর্তে কি লিখবা? ওয়াই। এখানে লিখি ফর্মুলাটা। ফর্মুলা হচ্ছে পীড়ন ইজ ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতি। আমি পীড়নকে বসাইছি ওয়াই অক্ষে, তাহলে পীড়নের পরিবর্তে কি লিখবো রে? পীড়নের পরিবর্তে লিখবো ওয়াই। ওকে, এখানে ইয়ং এর গুণাঙ্ক কি একটা কনস্ট্যান্ট না? অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার নাম দিলাম হচ্ছে এম। তোমার ইচ্ছা, তুমি অন্য কিছু দিতে পারো। আর বিকৃতিকে বসাইছো এক্স অক্ষে, তাহলে বিকৃতির পরিবর্তে কি লিখবা? এক্স। দেখো তো কি গ্রাফ চলে আসছে ভাইয়া, y ইজ ইকুয়ালস টু mx। কিসের গ্রাফ? মূল বিন্দু গামী সরলরেখা।
তাহলে গ্রাফ কেমন হবে? গ্রাফ হবে হচ্ছে টা 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 এইটা। এবং তুমি যদি একদম অ্যাকুরেট গ্রাফ চাও, গ্রাফটা না একটু যে এরকম হয় বুঝছো, একটু পিরনের দিকে বাঁকা থাকে, আমরা পরের দিন দেখবো সব কিছুই, বাট যদি একদম অ্যাকুরেটটা চাও সেক্ষেত্রে মাথায় রাখবা পিরন বনাম বিকৃতির যে গ্রাফটা সেটা পিরনের দিকে কিছুটা এই দিকে ঝোঁকানো থাকে, ওকে, একদম মাঝ বরাবর চায় না। যাই হোক, ব্যাপার না। এবং এটা আসলে লজিক্যালও, কেন ওইদিকে ঝোঁকানো থাকবে, কারণ হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্কের মান হয় অনেক বেশি নর্মালি, সো সেক্ষেত্রে অ্যাঙ্গেলের মান বা ঢালের মান অনেক বড় হয়ে যায়। পরের দিন বুঝাবো নি, সমস্যা না, আপাতত একটু বিশ্বাস করে নাও, ঠিক আছে, যেটা হচ্ছে পিরনের দিকে একটু ঘেঁষানো থাকবে। ওকে, গুড। তাহলে ভাই গ্রাফ তো হইলো আমার মূল বিন্দুগামী সরল রেখা, সমস্যা নাই। এই গ্রাফের ঢাল কি হবে চিন্তা করে দেখো তো, এই গ্রাফের ঢালটা কি হওয়া উচিত? ঢাল মানে কি? সরল রেখার ঢাল মানে কি? এম, তাই না? তুমি কার পরিবর্তে এম লিখছো? ওয়াই বা ইয়ং এর গুণাঙ্কের পরিবর্তে। তার মানে পীড়ন বনাম বিকৃতির যে গ্রাফ, সেটা ঢাল থেকে কিন্তু তুমি ইয়ং এর গুণাঙ্ক পাবা, বুঝতেছো? এই গ্রাফের ঢাল থেকে তুমি কি পাবা? এই গ্রাফের ঢাল থেকে পাবা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। দেখো, ঢাল থেকে আমরা কি পাবো? ইয়াংস মডিউলাস বা ইয়াং এর গুণাঙ্ক। ওকে, তাহলে ভাইয়া আমাকে কি ইয়াং এর গুণাঙ্কের মান নাও দিয়ে দিতে পারে? অবশ্যই নাও দিয়ে দিতে পারে। তোমাকে এরকম একটা গ্রাফ দিয়ে দিবে পীড়ন বনাম বিকৃতির, দিয়ে বলবে এই যে অ্যাঙ্গেলটা, এরকম ম্যাথ আজকেও একটা আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভাইয়া থিটা। বলবে ইয়ং এর গুণাঙ্ক কত? ধরো এমসিকিউতে আসছে ইয়ং এর গুণাঙ্ক কত, কেমনে বের করবা? তুমি তো শেষ, যে ভাইয়া থিটা দিয়ে দিছে, পীড়ন দেয় না, বিকৃতি দেয় না, আমি ইয়ং এর গুণাঙ্ক কেমনে বের করবো? খুবই সহজ, একটা সরল রেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে সেই সরল রেখার ঢাল কত হবে? সেই সরল রেখার ঢাল হবে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, এই যে আমাদের যে সরল রেখাটা, তার ঢাল আসলে কি ইন্ডিকেট করতেছে? পীড়ন বনাম বিকৃতির যে গ্রাফ, সেই গ্রাফের ঢাল আসলে কি ইন্ডিকেট করে? ইয়াংস মডিউলাস বা ইয়াং এর গুণাঙ্ক। তার মানে এই ঢাল আর এই ঢাল তো অবশ্যই সমান হবে, তার মানে ইয়ং এর গুণাঙ্কই হবে হচ্ছে এই কেসে ট্যান থিটার সমান। মাথায় রাখো, এটা কোন গ্রাফের জন্য? পীড়ন বনাম বিকৃতির গ্রাফের জন্য। পীড়ন বনাম বিকৃতির গ্রাফ যদি তোমাকে দেওয়া থাকে এবং সেখানে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে ধনাত্মক এক্স অক্ষের সাথে, সেটা ট্যানজেন্টই কিন্তু ইয়াং এর গুণাঙ্ককে নির্দেশ করবে। এইটা যেন ভুল না হয়, মনে যেন থাকে, ঠিক আছে? সো এই গ্রাফ থেকে আমরা সরাসরি ইয়াং এর গুণাঙ্কের মান বের করতে পারি। আগের যে গ্রাফটা ছিল এফ বনাম স্মল এল এর গ্রাফ, সেখান থেকে কিন্তু ইয়াং এর গুণাঙ্ক বের হইতো না, সেখান থেকে বের হইতো ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এখান থেকে সরাসরি ইয়াং এর গুণাঙ্কই বের হয়ে যাবে। পারবো? মনে থাকবে? ভুল হবে না তো? মনে থাকে যেন। ওকে ভাইয়া, শুধুমাত্র ইয়াং এর গুণাঙ্কই বের করা যাবে, আর কিছু বের করা যাবে না? আরো কিছু বের করা যাবে। আর কি বের করা যাবে ভাইয়া? আসো দেখাচ্ছি। আর আহারে দাঁড়াও, সরি, প্লাস আর কি বের করা যাবে সেটাও একটু দেখাই দেই। বের করা যাবে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। কি বলেন ভাইয়া? যারা বুদ্ধিমান তারা এতক্ষণে বুঝে গেছো, না বুঝলে ভিডিওটা একটু পজ করো, মানে যারা পরে রেকর্ডেড দেখবা, করে একটু চিন্তা করো কিভাবে পীড়ন বনাম বিকৃতির গ্রাফ থেকে তুমি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে পারবা। পারা উচিত ভাই, ঠিক আছে? যখন মিলাইতে পারবা তারপর হচ্ছে ভিডিওটা দেখবা যে তোমার চিন্তা আর আমার চিন্তা মিললো কিনা। আসো, গ্রাফটা কিরকম? গ্রাফ হচ্ছে এরকম। ওকে, এই হচ্ছে আমাদের গ্রাফ, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ, মূল বিন্দুগামী সরল রেখা হবে, যদিও হালকা একটু এদিকে বাঁকানো থাকবে। ওকে, এবার তোমাকে বলে দিছে যে আমার অপারেটিং পয়েন্ট হচ্ছে এইটা। কোনটা? এইটা অপারেটিং পয়েন্ট। এইটা মানে কি? মানে হচ্ছে যখন আমি এই পয়েন্টে আসছি তখন আমার বিকৃতি ঘটছে হচ্ছে এতটুকু। ধরো বিকৃতিকে কি দিয়ে প্রকাশ করবো? ধরো সিগমা, সিগমা এ পরিমাণ বিকৃতি ঘটছে লেটস সাপোজ, এবং এই বিকৃতি ঘটার জন্য তারের মধ্যে পীড়ন তৈরি হয়েছে কতখানি? পীড়ন তৈরি হয়েছে এতখানি, ধরে রেখে প্রকাশ করলাম জে দ্বারা, ধরলাম জাস্ট জে। ওকে, তাহলে আমার অপারেটিং পয়েন্ট এ মানে হচ্ছে এর কারেসপন্ডিং যে বিকৃতিটা আছে, আমি ততটুকু বিকৃতি তারের মধ্যে বা সিস্টেমের মধ্যে ঘটাইছি, এবং ঘটানোর জন্য এর কারেসপন্ডিং যে পীড়নটা, ততটুকু পীড়ন আমার তারের মধ্যে তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে কৃত কাজ কত, সরি একক আয়তনে সঞ্চিত শক্তি কত? বলো এই কেস একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? আমরা জানি ফর্মুলা, একক আয়তনে সঞ্চিত শক্তি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এ পয়েন্টে তৈরি হওয়া পীড়ন ইন্টু এ পয়েন্টে ঘটানো বিকৃতি, তাই না? এটা হচ্ছে ফর্মুলা, ম্যাথমেটিক্যাল ফর্মুলা। গ্রাফ থেকে কেমনে বের করবো? খুবই সহজ, আগের মতোই ক্ষেত্রফল নাও, ক্ষেত্রফল নিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? যদি এখান থেকে আমরা ক্ষেত্রফল ক্যালকুলেট করি ভাইয়া, এই ক্ষেত্রফলটা কি ইন্ডিকেট করে? এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করি ভাইয়া? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত? দেখো ভূমিটা হচ্ছে বিকৃতি, তাই না? এই যে হাফ ইন্টু ভূমি, কি ভূমি হচ্ছে বিকৃতি, তাহলে লেখো ভূমি বিকৃতি এ বা এ পয়েন্টে ঘটানো বিকৃতি। উচ্চতা কোনটা ভাইয়া? এই যে উচ্চতা হচ্ছে এটা,
কোনটার উচ্চতা? এইটা হচ্ছে আমাদের হাইট বা উচ্চতা। ওকে, এটা কি ইন্ডিকেট করতেছে? এ পয়েন্টে তৈরি হওয়া পীড়ন, এ পয়েন্টে সিস্টেমের মধ্যে তৈরি হওয়া পীড়ন কি ইন্ডিকেট করতেছে হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতার জায়গায় আমরা কি লিখব? এ পয়েন্টে তৈরি হওয়া পীড়ন মাল্টিপ্লাইড বাই পীড়ন এ। বুঝেছো? তাহলে এরিয়াও যা ইন্ডিকেট করলো, একক আয়তনে সঞ্চিত শক্তিও তাই ইন্ডিকেট করলো। তার মানে আমার যদি পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফের নিচের অংশের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল থেকে আমি কি পাবো? তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। তোমাকে বললো ধরো এই যে এভাবে, লেটস সাপোজ তোমাকে বলে দিয়েছে এই হচ্ছে আমার পীড়ন বনাম বিকৃতির গ্রাফ, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে পীড়ন, এটা কি? এটা হচ্ছে বিকৃতি। দিয়ে বলছে ভাইয়া আমার গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে? তুমি বললা কোনো সমস্যা নেই, এরকম 2-3টা গ্রাফ তো আমি সকাল বিকাল আঁকি। ওকে ভাইয়া, আমি আসলাম হচ্ছে এ পয়েন্টে। কই থেকে? প্রথমে এখানে ছিলাম অবশ্যই, প্রথমে সিস্টেম স্টেবল ছিল, কোনো বিকৃতি আমি ঘটাই নাই, কোনো পীড়নও তৈরি হয় নাই। দেন গ্র্যাজুয়ালি আমি ও থেকে এতে গেছি, বিকৃতি ঘটাইছি, পীড়ন বাড়ছে, বিকৃতি ঘটাইছি, পীড়ন বাড়ছে। ওকে, প্রশ্ন হচ্ছে ও থেকে এতে যাওয়ার জন্য আমার সিস্টেমের একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? খুবই সহজ, এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকবা, এই যে এখানকার যে ক্ষেত্রফল সেটাই হবে হচ্ছে ও থেকে এতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি, টোটাল সঞ্চিত শক্তি না। টোটাল সঞ্চিত শক্তি যদি বের করতে বলে তখন লাগবে এফ বনাম স্মল এল এর গ্রাফ। ভাইয়া এই গ্রাফ থেকে কি আমি টোটাল সঞ্চিত শক্তি বের করতে পারবো? সেটাও বের করা সম্ভব। কিভাবে? একটু পরে আসতেছি। প্রথমে আগে জানো একক আয়তনে সঞ্চিত শক্তি কিভাবে বের করবা। কারণ এক বছর এরকম একটা ম্যাথ আসছিল এইচএসসি পরীক্ষাতেই, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দিয়ে দিছে, দিয়ে হচ্ছে তোমাকে একটা অপারেটিং পয়েন্ট দিয়ে দিছে, দিয়ে বলছে এই পয়েন্টে মোট সঞ্চিত শক্তি কত। এখন ধরো যারা মুখস্থ করে গেছে, যাই হোক কাউকে ছোট করতেছি না, তারা হচ্ছে সরাসরি এরিয়া বের করে দিয়ে আসছে, কিন্তু এরিয়া বের করলে তো একক আয়তনে সঞ্চিত শক্তি বের হচ্ছে, মোট সঞ্চিত শক্তি তো না। তাহলে সেটা কেমনে বের করবো আসতেছি একটু পরে। তাহলে ধরো তুমি ও থেকে এতে গেলা, তার জন্য একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? এ থেকে এক্স অক্ষের উপর বা বিকৃতির উপর একটা লম্ব আঁকো, যে ত্রিভুজটা তৈরি হবে সেই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে ও থেকে এতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি। তুমি ভাইয়া বললেন না আমি ভাইয়া এতে ভালো নাই, আমি কোথায় যাব? আমি যাব ভাইয়া বিতে। এ থেকে বিতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? খুবই সহজ, এখানে একটা লম্ব আঁকো, এইটুকুর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ থেকে বিতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি। ভাইয়া আমি যদি একবারে ও থেকে বিতে যাই তার জন্য একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে? এই পুরাটার ক্ষেত্রফল। বুঝছো? তাহলে এই যে সাদা অংশটুকুর ক্ষেত্রফল কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে হচ্ছে ও থেকে এতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি। এই পিঙ্ক কালারের যে ক্ষেত্রফলটা এটা কি ইন্ডিকেট করতেছে? এ থেকে বিতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি। এই টোটাল ক্ষেত্রফলটা কি ইন্ডিকেট করতেছে? ও থেকে বিতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তি। বুঝতে পারছেন? সহজ একদম। এখন তোমার মনে এই প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এ থেকে বিতে যাওয়ার সময় একক আয়তনে সঞ্চিত শক্তি হইল এতটুকু, ও থেকে বিতে যাওয়ার সময় একক আয়তনে সঞ্চিত শক্তি বাড়লো কেন? দেখো একক আয়তনে সঞ্চিত শক্তি মানে কি? মানে হচ্ছে টোটাল সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই আয়তন। তুমি এ থেকে বিতে যাও বা ও থেকে বিতে যাও, যেটাতেই যাও না কেন, সিস্টেমের আয়তন তো চেঞ্জ হচ্ছে না, সিস্টেমের আয়তন তো কনস্ট্যান্ট। চেঞ্জ হচ্ছে হলো কৃত কাজের মান। এ থেকে বিতে যাইতে তোমার যতটুকু কাজ করা লাগবে ও থেকে বিতে যাইতে তার চেয়ে বেশি কাজ করা লাগবে, কারণ ও থেকে বিতে যাইতে তোমার প্রথমে ও থেকে এতে আসা লাগবে, দেন এ থেকে বিতে যাইতে হবে। তার মানে অবশ্যই ও থেকে বিতে যাইতে টোটাল কৃত কাজের মান এ থেকে বিতে যাইতে টোটাল কৃত কাজের মানের চেয়ে বড়। এর জন্য ও থেকে বিতে যাইতে একক আয়তনে যে সঞ্চিত শক্তি সেটার মানও কি হবে? এ থেকে বিতে যাইতে একক আয়তনে সঞ্চিত শক্তির চেয়ে বড় হবে। বুঝছেন? খুবই সহজ, জাস্ট গ্রাফ থেকে আমরা বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে ভাই ওই যে কোশ্চেনের কথা আপনি বললেন এইচএসসি পরীক্ষা আসছিল, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দিয়ে দিছে, দিয়ে হচ্ছে একটা অপারেটিং পয়েন্ট দিয়ে দিছে, প্রশ্ন করছে এই পয়েন্টটা আসতে টোটাল কৃত কাজ কত বা টোটাল সঞ্চিত শক্তি কত। এখন আমরা তো জানি পীড়ন বনাম বিকৃতির গ্রাফ থেকে আমরা পাবো একক আয়তনে সঞ্চিত শক্তি। আমি যদি টোটাল সঞ্চিত শক্তি চাই সেক্ষেত্রে আমার এফ বনাম স্মল এল এর গ্রাফ লাগবে। এই গ্রাফ থেকে কিভাবে বের করা যাইতে পারে? খুবই সহজ। তোমাকে যদি এরকম একটা গ্রাফ দিয়ে দেয়, ধরো পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দিয়ে দিছে, এগুলো এক একটা কেস হিসাবে নাও, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোনোটা পরীক্ষায় চলে আসবে ভাই, আমি বারবার বলতেছি এগুলো গ্রাফ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় গ্রাফ আসে, একটু মানে টেস্ট পেপারটা খুললেই বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে ধর এই বরাবর আছে হচ্ছে পীড়ন, ওকে, এই বরাবর আছে হচ্ছে বিকৃতি। ওকে গাইস, ফাইন। আমাদেরকে বলে দিছে এই হচ্ছে আমাদের গ্রাফ, ঠিক আছে? এই হচ্ছে গ্রাফ। আমাদের অপারেটিং পয়েন্ট হচ্ছে এইটা, কোনটা ভাইয়া? এই যে এইটা হচ্ছে অপারেটিং পয়েন্ট। বলছে ও থেকে এতে যাইতে
টোটাল সঞ্চিত শক্তি কত। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারি, অবশ্যই বের করলাম, সমস্যা নেই। এটা কি আমাকে টোটাল সঞ্চিত শক্তি দিবে? না, এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। কি আমি এখান থেকে পাবো একক আয়তনে সঞ্চিত শক্তি। ওকে, একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে ভাইয়া আমি টোটাল সঞ্চিত শক্তি কিভাবে বের করতে পারি? তুমি একক আয়তনে সঞ্চিত শক্তি জানো, তোমার লাগবে পুরো সিস্টেম বা পুরো আয়তন জুড়ে কতটুকু শক্তি জমা হয়েছে। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তিকে সিস্টেমের আয়তন দিয়ে গুণ করে দাও, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি টোটাল সঞ্চিত শক্তি তোমায় কখনো বের করতে বলে, কাজ খুবই সহজ। তুমি প্রথমে ক্ষেত্রফলটা বের করবা, ক্ষেত্রফল বের করে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করবা, সেইটাকে সিস্টেমের আয়তন দিয়ে গুণ করে দিবা, মানে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং তারের দৈর্ঘ্য দিয়ে গুণ করে দিবা, তাহলেই টোটাল সঞ্চিত শক্তি বের হয়ে যাবে। পারবা না? একদম সহজ। তাহলে তোমাকে যদি এফ বনাম স্মল এল এর গ্রাফ দেয়, দিয়ে বলে যে এখান থেকে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো, কি করবা? এফ বনাম স্মল এল এর গ্রাফ থেকে তুমি পাবা টোটাল সঞ্চিত শক্তি। ওই গ্রাফের ক্ষেত্রফল থেকে তুমি প্রথমে টোটাল সঞ্চিত শক্তি বের করবা, সেটাকে সিস্টেমের আয়তন দিয়ে ভাগ করে দিবা, তাইলেই পেয়ে যাবা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। বুঝতে পারছেন? শিওর? গুড। যদি বুঝে থাকেন তাহলে আসলে আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ, আমরা এখন ম্যাথে যাব। আমাকে একটু জানাইতে হবে এই জিনিসগুলো তোমরা বুঝছো কিনা। গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট, এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কোনোটা চলে আসবে কিন্তু পরীক্ষায়। ওকে, গ্রাফগুলো বোঝা লাগবে। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে বলো, আমি বুঝাই দিচ্ছি, বাট না বুঝে সামনে আগাইও না ভাই, বুঝে সামনে আগাও, ঠিক আছে? দেখো বুঝছো কিনা। ও মাই গড, এখন ক্লাস কেন? পোস্ট করছিলাম ব্যাটা, পোস্ট করে জানাইও দিলাম, এখন আসছে বলে এখন ক্লাস কেন। হ্যাঁ, যাই হোক, দেখো বুঝছো কিনা। বুঝলে হচ্ছে আমরা ম্যাথ করব, ঠিক আছে? জানাও আমাকে থিওরি কি আমরা বুঝছি কিনা সবাই। সঞ্চিত শক্তি থিওরি নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ইন কেস না থাকে আমরা এখন ম্যাথ সলভিং এ চলে যাব। লেটস গো। একটু জানাই দিও আমাকে। জি ভাইয়া বুঝছি, ওকে ঠিক আছে, সামনে আগাচ্ছি, ম্যাথ সলভিং এ যাচ্ছি। কারো কোথাও সমস্যা হইলে ডু লেট মি নো। দেখ কি কি সহজ সহজ ম্যাথ কি দিছে এখানে। এখানে দিছে হচ্ছে বল বনাম দৈর্ঘ্য প্রসারণের গ্রাফ, ঠিক আছে? দিয়ে তোমাকে বলছি যে আমরা এই পয়েন্টে আছি, কোন পয়েন্টে? এই পয়েন্টে দিয়েই দিছে এই পয়েন্টটা। এই পয়েন্টের যে বল সেটা দিয়ে দিছে হচ্ছে 50 নিউটন, এবং এই পয়েন্টের যে দৈর্ঘ্য প্রসারণ সেটা দিয়ে দিছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, এই যে ব্র্যাকেটে লেখা আছে সেন্টিমিটার। তোমারে বলছো ওই পয়েন্টে যাইতে কৃত কাজ কত, বলো কেমনে করবা? ও মাই গড ভাইয়া অনেক কঠিন। ধরলাম এটা আমার এ পয়েন্ট, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এ পয়েন্টে দৈর্ঘ্য প্রসারণ কত? 10 সেন্টিমিটার। ভাইয়া এ পয়েন্টে প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বলের মান হচ্ছে 50 নিউটন। তাহলে ভাইয়া আমি এ পয়েন্টে যাইতে কৃত কাজ কেমনে বের করব? আইদার তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, অথবা তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, তোমার যেমনে ভালো লাগে, কোনো সমস্যা নাই। তাহলে কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে হচ্ছে হাফ ইন্টু এফ এ ইন্টু এল এ। কৃতকাজ আর টোটাল সঞ্চিত শক্তি একই কথা। দেখে থেকে যদি খালি মান বসাই দিই তাহলেই হয়ে যাবে। এফ এ হচ্ছে 50, এল এ কি? এ পয়েন্টে চাইতে দৈর্ঘ্য প্রসারণ, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, সো 0.1 মিটার, তাহলে হবে হচ্ছে 2.5 জুল। সহজ না বলো তো? এখানকার ম্যাথ খুব সহজ, মানে এই ম্যাথের মধ্যে কোনো কঠিন টঠিন কোনো কিছুই নেই, সবই সহজ সহজ ম্যাথ। তোমার যদি ফর্মুলা জানা থাকে, যে 4টা ফর্মুলা শিখাইছি, আর গ্রাফের যে কনসেপ্ট সেটা যদি ক্লিয়ার থাকে, এই চ্যাপ্টারের বা এই অংশের ম্যাথ করা হচ্ছে বাচ্চা পোলাপানের কাজ। চলো, হইছে? পারবো? নেক্সট ম্যাথ, ম্যাথ নাম্বার 2। এত প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং এত দৈর্ঘ্যের একটা ইস্পাতের তারকে টেনে এতখানি দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। টান করা অবস্থায় তারটাতে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, প্রযুক্ত বলের মান দেওয়া থাকলে তো আমরা সরাসরি সঞ্চিত স্থিতিশক্তির মান হাফ ইন্টু এফ ইন্টু এল দিয়ে বের করতে পারতাম, বাট এখানে দেখো বলের মানটা হচ্ছে দেওয়া নাই। কিসের কিসের মান দেওয়া আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 4 মিলিমিটার স্কোয়ার। কত রে? 4 মিলিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 4 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে বাদি দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। ওকে, আমরা দৈর্ঘ্য প্রসারণ ঘটাইছি কতটুকু? 2.5 মিলিমিটার, মানে হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ মিটার। এবং ইয়ং এর গুণাঙ্ক কত? ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 20 ইন্টু 10⁻11, তার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার।
তোমাকে প্রশ্ন করছে এতটুকু প্রসারণ ঘটানোর জন্য তোমার কতটুকু কাজ করা লাগবে বা সিস্টেমের মধ্যে কতটুকু স্থিতিশক্তি বা বিভব শক্তি জমা হবে। ফর্মুলা দুইটা, একটা হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর একটা হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এল। সো তুমি একটা কাজ করতে পারো, চাইলে প্রথমে এফ এর মান বের করতে পারো, দেন হাফ ইন্টু এফ এল করতে পারো, বড় হয়ে যাবে। অথবা তুমি ডিরেক্ট হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল অ্যাপ্লাই করতে পারো, তোমার যেভাবে ভাল লাগে। যদি এফ এর মান দেওয়া থাকতো আমরা সরাসরি হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল অ্যাপ্লাই করে দিতাম, বাট এফ এর মান দেওয়া নাই, বাট চাইলে তুমি বের করতে পারো তোমার ইচ্ছে। সো আমি ডিরেক্ট ফর্মুলাতে চলে যাচ্ছি, টোটাল কৃত কাজ হবে হাফ ইন্টু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, এখন শুধুমাত্র মান বসাই দিব আর কিচ্ছু না। তাহলে হাফ ইন্টু এই ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12। ভাইয়া এর মান কত, এর মান হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ওকে ভাইয়া স্মল এল এর মান কত, স্মল এল এর মান হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এর মান কত, ক্যাপিটাল এল এর মান হচ্ছে 2.5। ওকে, সো আমার কাজ হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে একটু বসানো, পারবো না বসাইতে? অবশ্যই পারবো, বসায় জাস্ট ক্যালকুলেট করা, তাহলেই টোটাল কৃত কাজের মান বা টোটাল সঞ্চিত শক্তির মান বা স্থিতি শক্তির মান বের হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে টোটাল সঞ্চিত স্থিতিশক্তি। বুঝছো, লাস্টে কিন্তু লিখে দিতে হবে যে তারের মধ্যে টোটাল সঞ্চিত স্থিতিশক্তির মান হচ্ছে এত, লাস্টে সুন্দর করে একটা বাংলা লাইন লিখে দিবা, ঠিক আছে? সঞ্চিত স্থিতি শক্তি, বুঝেছো? সহজ একদম, পারবো? শিওর, গুড। নেক্সট, এটা আর কিভাবে করা যেত? আমরা চাইলে প্রথমে এফ এর মান বের করতে পারতাম ওয়াই এ এল ডিভাইডেড বাই এল দিয়ে, দেন হাফ ইন্টু এফ এল দিয়ে আমরা ম্যাথটা করতে পারতাম। সেক্ষেত্রে 2 স্টেপ হইতো, এক স্টেপে করা যাচ্ছে, 2 স্টেপের কি দরকার? আসেন নেক্সট 3 নাম্বারটা কি বলছে, 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারকে 10 নিউটন ভার, 10 নিউটন ভার মানে কি, মানে তারের উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে বা এমন একটা বস্তু ঝুলানো হয়েছে যার ওজন হচ্ছে 10 নিউটন। সো আলটিমেটলি তারের উপর প্রযুক্ত বলের মান হচ্ছে 10 নিউটন। ওকে, 10 নিউটন ভার প্রয়োগে টানা হলো, কৃত কাজের মান নির্ণয় করো। ভাইয়া এটা কেমনে নির্ণয় করা যাইতে পারে? কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে তারের দৈর্ঘ্য, দেওয়া আছে হচ্ছে তারের ব্যাস, তারের উপর প্রযুক্ত বল, আর হচ্ছে তারের ইয়ং এর গুণাঙ্ক। এখান থেকে আমাদের বের করতে বলছে কি কৃত কাজের মান। তাহলে খেয়াল করেন দেওয়া আছে কি কি, প্রথমত তারের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 2 মিটার লম্বা, তারের ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিলিমিটার বা 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার, ঠিক আছে? ওকে, প্রযুক্ত বলের মান দেওয়া আছে কত, 10 নিউটন। ওকে ভাইয়া, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। প্রশ্ন করছে হচ্ছে কৃত কাজের মান নির্ণয় করো। দেখো এখানে স্মল এল এর মানটা দেওয়া নাই, স্মল এল এর মানটা আমাদের আসলে বের করা লাগবে, আদারওয়াইজ হচ্ছে ম্যাথ সলভ করা হয়ে যাবে একটু কঠিন। ওকে, তো আমরা যেটা করব প্রথমে একটু স্মল এল এর মানটা বের করে ফেলবো। ভাইয়া স্মল এল এর মান কেমনে বের করা যেতে পারে? ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা দিয়ে। এই ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা কি? y is equals to f into capital L divided by a into small l। এখান থেকে স্মল এল কত হবে? স্মল এল হবে হচ্ছে f into capital L divided by a into y, ঠিক আছে? সরি, এটা হচ্ছে আমাদের স্মল এল। ভাই আমি কি এখান থেকে মান বের করব? মান বের করার দরকার নেই। কেন ভাইয়া মান বের করার দরকার নেই? দেখো তোমার কি বের করতে বলছে, কৃত কাজের মান নির্ণয় করো, তাই না? কৃত কাজের ফর্মুলা কি বলো তো? টোটাল কৃত কাজ হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। তুমি স্মল এলটাকে একবার এখানে বসাই দাও, দেন মান বসাও। ওকে, চাইলে তুমি আলাদাভাবে এখান থেকে মান বের করতে পারো, ক্যালকুলেট করতে পারো, দেন এখানে বসাইতে পারো, সমস্যা নাই। বাট দুইবার ক্যালকুলেশন করার কি দরকার, একবারে এলটা এখানে বসাই দাও না, তাহলেই তো হয়ে যায়। তাহলে হাফ ইন্টু এফ ইন্টু এল মানে হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, তাহলে দাঁড়াচ্ছে হাফ ইন্টু এফ স্কোয়ার্ড এল ডিভাইডেড বাই এ ওয়াই। এখন খালি মান বসাই দাও আর কিছু না। তাহলে আমরা যদি মান বসাই দেই, হাফ ইন্টু এফ কি বলো, এফ এফ হচ্ছে 10, 10-এর উপর স্কোয়ার। ক্যাপিটাল এল কত? ক্যাপিটাল এল হচ্ছে 2, তাহলে 2। এ কত ভাইয়া? এ তো দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া আছে না। ব্যাসার্ধ থেকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না? অবশ্যই যাবে। কত হবে বলো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 তার উপর স্কোয়ার, ঠিক আছে? সো এখানে জাস্ট বসাই দাও, এটা হচ্ছে পাই ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 তার উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর ইয়ং এর গুণাঙ্ক কত? ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11।
সো এখান থেকে জাস্ট ক্যালকুলেট করা লাগবে, আর কিচ্ছু না, জাস্ট মানগুলো বসাবা ক্যালকুলেটরের মধ্যে, বসায় হচ্ছে ক্যালকুলেট করে ফেলবা, এখান থেকে আমাদের সঞ্চিত শক্তি বা টোটাল কৃত কাজ বের হয়ে যাবে। সো এতটুকু কিন্তু আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, ক্যালকুলেশনটা এটা কিন্তু একটু ক্যালকুলেটরে বসায় করে নেওয়া লাগবে, ঠিক আছে? এবং এগুলো আমি পরে করব, এখন করব না, এরকম করলে কিন্তু হবে না। কারণ পরীক্ষার হলে ক্যালকুলেটর কিন্তু অনেক ফাস্ট ইউজ করা লাগবে। তুমি যদি ক্যালকুলেটরের সাথে ইউজ টু না হও, তাহলে দেখবা পরীক্ষার হলে ক্যালকুলেটরের মিস্টেক হয়ে যাচ্ছে। তুমি যখন আগে থেকে ক্যালকুলেটরের সাথে ইউজ টু থাকবা, তখন পরীক্ষার হলেও ক্যালকুলেটরটাকে প্রপারলি ইউজ করতে পারবা। এবং এর পাশাপাশি যখন এই ম্যাথগুলো করবা, মাঝে মধ্যে একটু হ্যান্ড ক্যালকুলেশন করার ট্রাই করবা। কারণ আলটিমেটলি যখন তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, তখন কিন্তু তুমি ক্যালকুলেটর পাবা না, তখন ক্যালকুলেটর ছাড়াই সলভ করা লাগবে। এই অভ্যাস কিন্তু ওই অ্যাডমিশন টাইমে গিয়ে 3 মাসে তৈরি হবে না, তখন আরও অনেক কিছু পড়া লাগবে। এই অভ্যাসটা আগে থেকেই তৈরি করা লাগবে। সো একাডেমিক লাইফ থেকেই একটু হ্যান্ড ক্যালকুলেশন করার ট্রাই করো, এটা একটা সময় গিয়ে তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? পারবো এই টাইপের ম্যাথ আসলে ডেটা সব দেওয়াই আছে, জাস্ট প্রপারলি বসানো। এখানে আমাদের স্মল এল এর মানটা দেওয়া দরকার ছিল, সেটা দেওয়া নাই। সো আমরা যেটা করছি, ইয়ং এর গুণাঙ্কের ফর্মুলা থেকে স্মল এল এর একটা ফর্মুলা নিয়ে আসছি, দেন এটাকে আমরা সঞ্চিত শক্তি বা টোটাল কৃত কাজের ফর্মুলার মধ্যে বসাই দিছি। দেন বাকি সব কিছুর মান আসলে কোশ্চেনে দেওয়া আছে, সেই মানগুলোকে বসাই দিলেই ম্যাথ সলভ হয়ে যাবে। পারবো? শিওর? গুড। নেক্সট আসো, ম্যাথ নাম্বার 4 কি বলেছে ভাইয়া? আমাদের কাছে ভাইয়া একটা তার আছে, ঠিক আছে? সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে, এবং তারের এফ বনাম স্মল এল এর গ্রাফ দেওয়া আছে, দিয়ে বলছে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন করছে কি, তারের ইয়ং এর গুণাঙ্ক কত? বলো কেমনে করবা ভাই, এটা এখন পারা উচিত। বলো তো, এফ বনাম এল এর যে গ্রাফ, এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে? এই গ্রাফের ঢাল নির্দেশ করে ইয়ং এর গুণাঙ্ক? না 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 না, পীড়ন বনাম বিকৃতির গ্রাফের ঢাল নির্দেশ করে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এই গ্রাফের ঢাল নির্দেশ করে YA ডিভাইডেড বাই L। ওকে, এবং তোমাকে বলেই দিয়েছে এই গ্রাফটা ধনাত্মক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই গ্রাফের ঢাল কত? এই গ্রাফের ঢাল হচ্ছে tan 30। তার মানে আমরা বলতে পারি এই যে YA ডিভাইডেড বাই L, এইটার মান হচ্ছে tan 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে চলেন আমরা লিখে দেই, গ্রাফের ঢাল হচ্ছে কত? ঢাল হচ্ছে tan 30। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে YA ডিভাইডেড বাই L। কি ভাইয়া? YA ডিভাইডেড বাই L ইজ ইকুয়ালস টু tan 30, ঠিক আছে? tan 30 মানে কি? 1 ডিভাইডেড বাই √3। আমার লাগবে কি? ইয়াং এর গুণাঙ্কের মান, তাহলে 1 বাই √3 মাল্টিপ্লাইড বাই L ডিভাইডেড বাই A, এই দুটাকে ওই পাশে নিয়ে গেছি। ওকে, দেখো এল এর মান কোশ্চেনে দেওয়া আছে, সেটা কত? 2। এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কয়ার। 1 সেন্টিমিটার স্কয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। তোমার কাজ কি? জাস্ট মানগুলো বসাই দাও। 1 ডিভাইডেড বাই √3, এল এর মান 2, এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -4। তাহলে এখান থেকে ইয়ং এর গুণাঙ্ক আসবে 2 ডিভাইডেড বাই √3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত নিউটন পার মিটার স্কয়ার। বুঝছো? এগুলো কি কঠিন? হ্যাঁ, এগুলো কঠিন লাগতে পারে যদি সব কনসেপ্ট তোমার জানা না থাকে, বাট কনসেপ্ট যদি জানা থাকে যে কোন গ্রাফের ঢাল থেকে আমরা কি বের করতে পারতেছি, তাহলে কিন্তু এই ম্যাথগুলো আসলেই কঠিন না, ম্যাথগুলো বরঞ্চ বেশ সহজ। জাস্ট বুঝে বুঝে অ্যাপ্লাই করা লাগবে। কোনো ম্যাথ লেন্দি না, একটা ম্যাথও বড় না, অনেক বেশি কমপ্লেক্সও না, জাস্ট ওই একই কনসেপ্ট ঘুরে ফিরে জাস্ট প্রপারলি অ্যাপ্লাই করা। পারবো? শিওর? ভেরি গুড। তাহলে এটা গেল একটা। এবার আসেন 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথে কি বলছে? বল প্রয়োগের কারণে তারের একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে 20 জুল। তারের একক আয়তনে সঞ্চিত শক্তি আমাদেরকে দিয়ে দিছে, বলছে তারটা কতখানি প্রসারিত হবে। আর কি কি দেওয়া আছে? আমাদেরকে এ এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এবং এফ এর মান দেওয়া আছে। ওকে, আমাকে বলো, তাহলে এত কিছু যদি দেওয়া থাকে, আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা কি জানি? বলো বলো বলো। একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা যেটা জানি ওইটা দিয়েও করা যাবে, বাট আমরা একটু সহজভাবে করি। হ্যাঁ, একটু বুদ্ধি খাটাই। আসো, বুদ্ধিটা কিভাবে খাটাবো খেয়াল করো। দেখো, এই ম্যাথটা খুবই সহজে সলভ করে ফেলা যাবে। আমাকে বলো তো, এই তারের আয়তন কত? এই তারের আয়তন হচ্ছে A ইন্টু L। ওকে, এ কত? এ হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। এল কত? 2 মিটার, তাই না? তাহলে আয়তন হবে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 মাল্টিপ্লাইড বাই 2, মানে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। এটা হচ্ছে তারের আয়তন। ওকে, আমাকে বলেন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে তারের দৈর্ঘ্য প্রসারণ। আমাকে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি দিয়ে দিছে, বলো তো তারের টোটাল সঞ্চিত শক্তি কত হবে? ভাইয়া এটা কেমনে বের করব?
টোটাল সঞ্চিত শক্তি আমাকে তো দিয়ে দিছে একক আয়তনে সঞ্চিত শক্তি, খুবই সহজ। টোটাল সঞ্চিত শক্তি হবে একক আয়তনে সঞ্চিত শক্তি মাল্টিপ্লাইড বাই তারের আয়তন। একক আয়তনে সঞ্চিত শক্তি তোমাকে দিয়েই দিছে 20 জুল। তারের আয়তন তুমি জানো 2 × 10⁻⁻4, এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 4 × 10⁻³ জুল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তারের মধ্যে টোটাল সঞ্চিত শক্তি। টোটাল সঞ্চিত শক্তির একটা ফর্মুলা আমাদের জানা আছে, বলো তো কি? টোটাল সঞ্চিত শক্তি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল। শিখছি না এই ফর্মুলা? আমার এফ এর মান কিন্তু দেওয়া আছে, আমার লাগবে স্মল এল এর মান, তারটা কতটুকু প্রসারিত হবে। তাহলে বলো স্মল এল কত হবে? স্মল এল হবে হচ্ছে 2 × W টোটাল বা টোটাল সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই এফ। সহজ একদম। টোটাল সঞ্চিত শক্তির মান 4 × 10⁻³ বসিয়ে দাও, 2 × 4 × 10⁻³ ডিভাইডেড বাই এফ হচ্ছে কত? 50। তাহলে উপরে আসবে 8, নিচে আসবে হচ্ছে 5, তাই না? তার মানে হচ্ছে 1.6 × 10⁻⁴ এত মিটার। ইফ আই এম নট রং, তোমরা একবার ক্যালকুলেশন করো, 8/5 1.6 হওয়ার কথা। হ্যাঁ, আর হচ্ছে 10⁻⁴। তার মানে এই যে আমরা বলটা প্রয়োগ করলাম, বল প্রয়োগের সিস্টেমের প্রসারণ কতটুকু? 1.6 × 10⁻⁴ মিটার। পারবো? সহজ না একদম? একদম সহজ। তাহলে আমরা কি করছি? প্রথম হচ্ছে তারের আয়তনটা বের করছি। তারের ভলিউম কেমনে বের করব? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু তারের দৈর্ঘ্য। তারের একক আয়তনে সঞ্চিত শক্তি দেওয়া আছে, সেখান থেকে আমরা টোটাল সঞ্চিত শক্তি বের করছি, কারণ টোটাল সঞ্চিত শক্তির মাধ্যমে তারের যে দৈর্ঘ্য প্রসারণ সেটা খুব সহজ একটা ফর্মুলাতে নির্ণয় করা যায়। টোটাল সঞ্চিত শক্তি কেমনে বের করব? একক আয়তনে সঞ্চিত শক্তি দেওয়া আছে, সেটাকে তারের আয়তন দিয়ে গুণ করে দাও, তাহলেই তুমি টোটাল সঞ্চিত শক্তি পেয়ে যাবা। এবং টোটাল সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু তারের উপর প্রযুক্ত বল মাল্টিপ্লাইড বাই তারের দৈর্ঘ্য প্রসারণ, মানে হচ্ছে স্মল এল। সেখান থেকে স্মল এল হবে হচ্ছে 2 × W টোটাল ডিভাইডেড বাই এফ। সব মান তোমার দেওয়া আছে, মান বসাই দিবা, স্মল এল এর মান বের হয়ে যাবে। এবং এইটাই হচ্ছে বল প্রয়োগে তারের দৈর্ঘ্য প্রসারণ বা তারটা এতখানি প্রসারিত হবে। পারবা না? দেখো তো ম্যাথগুলা কি কঠিন লাগতেছে? আমরা কিন্তু 5টা ম্যাথ সলভ করে ফেলছি, ঠিক আছে? ম্যাথ কি কঠিন লাগতেছে নাকি সহজ? বলো তো, এই কনসেপ্ট কি কঠিন না সহজ? লেট মি নো। তোমরা কি বুঝতেছো কিনা গাইস? একটু জানাও। এগুলো কি কঠিন লাগতেছে? এগুলো কিন্তু খুবই সহজ, খুবই মানে খুবই। কঠিন লাগা উচিত না, বাট স্টিল যদি কারো লাগে, কোনো ম্যাথ বুঝতে যদি সমস্যা হয়, আমাকে একটু জানাও, আর বুঝলেও হচ্ছে একটু জানাও, ঠিক আছে? বুঝছি সবাই? ওকে, খুব বেশি কনফিউশন নাই। ওকে ভাইয়া, তাহলে একটা কাজ করি, শুনো। আজকে হচ্ছে আর না, কারণ আমার একটা দাওয়াতে যাওয়া লাগবে, ইফতারের আগে গিয়ে পৌঁছানো লাগবে। সেক্ষেত্রে আমি হচ্ছে বাকিগুলো তোমাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? আমরা পরের দিন এগুলো করবো, এগুলো খুব সহজ। তাহলে দেখো, এখানে হচ্ছে তোমাকে কি কি দিয়ে দিছে? তোমাকে হচ্ছে একটা তার দিয়ে দিছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে, তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে, এবং তোমাকে তারের পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দিয়ে দিছে। দিয়ে হচ্ছে একটা অপারেটিং পয়েন্ট, মানে যে এ পয়েন্টে তৈরি হওয়া পীড়ন এবং এ পয়েন্টের বিকৃতি তোমাকে দিয়ে দিছে। দিয়ে প্রশ্ন করছে তারটা কতখানি প্রসারিত হবে। চিন্তা করো, খুবই সহজ ম্যাথ। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক 1, ঠিক আছে? এটা আমাদের হোমওয়ার্ক 1। ওকে গাইস, ঠিক আছে? হোমওয়ার্ক 2 কোনটা হবে ভাইয়া? এরপরেরটা এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এখানে একই প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করছে, তারের মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হবে, ওই সেম কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 2। পারবো? সহজ কিন্তু খুবই, মোটেও কঠিন না। ওকে, ফাইন। আর এইটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 3। এখানে কি হয়েছে? এখানে আমাদের পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দেওয়া আছে। দিয়ে হচ্ছে তোমাকে মানে এই যে তারটা, সেই তারের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দেওয়া আছে। এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 89.99 ডিগ্রি, এরকমই হয় নর্মালি অ্যাঙ্গেলটা। আর তারের আদি দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 2 মিটার, এবং বল প্রয়োগে আমরা তারের দৈর্ঘ্য প্রসারণ ঘটাইছি 10⁻⁻² মিটার। প্রশ্ন করছে তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 3, ঠিক আছে গাইস? তাহলে এই 3টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক রইল। যদি কনসেপ্ট বুঝা থাকেন, এই 3টা হোমওয়ার্ক করাও আসলে খুব বেশি কঠিন কাজ হবে না। ওকে, আর সোমবারের যে ক্লাসটা, সোমবার হচ্ছে আমরা তাহলে একটু লেন্দি ক্লাস করব রাতের বেলায়, কারণ আমি হচ্ছে কঠিন পদার্থের যে পার্টটা সেটা পুরোপুরি কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। আশা করি 2 ঘন্টা পড়লেই আমাদের সোমবার এই কঠিন পদার্থের পার্টটা কমপ্লিট হয়ে যাবে, এবং পরবর্তী তার 5টা ক্লাসের মাধ্যমে আমরা হয়তো বা চ্যাপ্টারের বাকি অংশও কমপ্লিট করে ফেলতে পারবো। 10টা লেকচারে কমপ্লিট হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? ওকে, বুঝছি ভাইয়া, ঠিক আছে। দাদা 7 ভাইয়ের বিয়ের দাওয়াত? না না, 7 ভাইয়ের বিয়ের দাওয়াত না, 8 ভাইয়ের বিয়ের দাওয়াত। যাই হোক গাইজ, আজকের মতো ক্লাস তাহলে এই পর্যন্তই। আগামীকাল আপনাদের এই টপিকের উপরেই পরীক্ষা হবে।
পড়েন ভালো মতো। আর কালকে সেকেন্ড পেপার ব্যাচেও ক্লাস আছে। আগের দিন সেকেন্ড পেপার ব্যাচের ক্লাসটা হচ্ছে নিতে পারি নাই, কারণ লাইভ লঞ্চিং ছিল কোর্সের, এর জন্য। বাট আগামীকাল অবশ্যই ক্লাস হবে, এবং সেকেন্ড পেপার ব্যাচে আমরা একটা এক্সট্রা ক্লাসও নিব এই উইকে, জানাই দিব সেই ডেটটা কবে। আর সোমবার তোমাদের সাথে এই চ্যাপ্টারের 6 নম্বর লেকচার, 6 নম্বর না 5 নম্বর লেকচার নিয়ে দেখা হচ্ছে। আজকের লেকচারটা একটু ছোট হয়ে গেল, হোপ ইউ পিপল ডোন্ট মাইন্ড। তোমরা তো অবশ্য খুশি হওয়ার কথা যে ভাইয়া 1 ঘন্টার ক্লাস নিয়েছেন, খুশি ভাইয়া। পরের দিন দেখবো তোমাদের, ঠিক আছে? যাই হোক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, ইফতার করে নিও। গুড বাই।